এটা করব এখন হচ্ছে প্রোগ্রাম ডিজাইনের যে 3 নম্বর লেকচার সেটা পড়ব। তো প্রথমে আমরা যেটা আগেই পড়ছিলাম প্রথম ক্লাসেই ছিল যে প্রোগ্রামের ডেফিনিশন সেটা আবার পাচ্ছি। একটু প্রয়োজন তাই যে কোনো একটা সমস্যা আমরা কি করব যখন কম্পিউটারের সাহায্যে সমাধান করতে চাই। কম্পিউটারের ভাষায় ধারাবাহিকভাবে লিখিত যে কমান্ড বা ইনস্ট্রাকশন সেটা সমষ্টিকে আমরা কি বলে থাকতাম, প্রোগ্রাম বলে থাকতাম। প্রোগ্রামিং ভাষা জানার জন্য আমরা আসলে প্রোগ্রাম ডেফিনিশনটা জেনে ফেললাম। প্রোগ্রামিং ভাষা বলতে যে আমরা যখন এই প্রোগ্রাম করব, আমরা যখন কোনো একটা ল্যাঙ্গুয়েজে কোড করব, তখন আমরা এখানে কি করব, বিভিন্ন শব্দ ব্যবহার করব, বর্ণ, সংকেত, অঙ্ক এগুলা যে ব্যবহার করব, আরো কিছু নিয়ম কানুন থাকবে, এগুলোকে একত্রে হচ্ছে প্রোগ্রামিং ভাষা বলে। যদি কেউ মানে জাস্ট ডেফিনেশনের জন্যই দিতে চাই তাহলে সে বলতে পারবে যে যে ভাষা দিয়ে কম্পিউটারের প্রোগ্রাম রচনা করা হয় তাকে প্রোগ্রামিং ভাষা বলে। এটাতে যে কেটে দিবে তা না, বাট এভাবে বললে ব্যাপারটা একটু ভালো হয় যে আমরা যখন একটা প্রোগ্রাম রচনা করতে চাই এখানে আমরা যে শব্দ, বর্ণ, অঙ্ক, সংকেত বা কিছু নিয়ম কানুনকে ব্যবহার করি, এগুলোকে একত্রে কি বলা হচ্ছে, প্রোগ্রামিং ভাষা। এরকম অনেক ভাষা আছে যেমন সি, সি প্লাস প্লাস, জাভা, কোবল, তারপর হচ্ছে কি প্রোটন, অ্যাসেম্বলি, অনেক ধরনের ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, আমরা আসলে যেটা পড়বো সেটা সি, বাট আমরা সি এর বেসিক পড়বো, ঠিক আছে? এটাকে আমরা বেসিক সিও বলে থাকি, যে আমরা সি এর খুব অল্প একটু অংশ পড়বো। ওকে, তাহলে কথা না বাড়িয়ে আমরা যেটা করলাম, আমাদের হচ্ছে আজকের যেটা টপিকস প্রথমে থিওরিতে, সেটা হচ্ছে অনুবাদক প্রোগ্রাম, সেটা নিয়ে কথা বলবো। এর জন্য আমরা একটু জেনে ফেলি যে আমরা আসলে যে কোড করি, আমরা যে সি প্রোগ্রামিং এ যে কোড লিখি সেটাকে বলা হয় সোর্স কোড। মানে আমরা যারা হচ্ছে প্রোগ্রামার, যারা প্রোগ্রাম করি, তারা কি করি, সোর্স কোডে কোড লিখি, মানে আমরা যেটা লিখি সেটাকে সোর্স কোড বলে। বাট কম্পিউটার কিন্তু আমাদের এই ভাষা বোঝেন, আসলে যে যাই বলুক কম্পিউটারের ভাষা কিন্তু একটাই, সেটা হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ 0101। তার মানে কম্পিউটার এই 0101 ছাড়া কিচ্ছু বোঝে না। বাট আমরা যেটা করছি যে আমাদের মানে ইংলিশের সাথে আমরা মিল রেখে একটা ভাষা বানাইলাম, একটা না অনেকগুলা ভাষা বানানো হয়েছে। বাট এদের মাঝে আবার কি থাকে, অনুবাদক প্রোগ্রাম, যার কাজ হচ্ছে এই যে আমরা যে সোর্স কোড করি সেই সোর্স কোডটাকে অবজেক্ট কোডে রূপান্তর করে দেওয়া। ব্যাপারটা একটু বুঝি, এই যে আমরা যে এই কোডগুলা লিখি না, এই যে কোডগুলা, এটাকে বলা হচ্ছে সোর্স কোড। বাট এই সোর্স কোডকে আমাদের কোথায় নিয়ে যেতে হবে, অবজেক্ট কোডে নিতে হবে, অ্যাজ কম্পিউটার বুঝে, তাই না? কম্পিউটারকে বোঝানোর জন্য আমাদেরকে এটা অবজেক্ট কোডে রূপান্তর করতে হবে। আমি অলরেডি বলছি যে এই যে উচ্চতর ভাষায় যে লেখা প্রোগ্রাম সেটাকে সোর্স কোড বলে, আর কম্পিউটার বুঝে যেটা সেটাকে অবজেক্ট কোড বলে, মেশিন ভাষার কোডকে অবজেক্ট কোড বলে। আর যে প্রোগ্রাম এই কাজটা করে কি বলা হচ্ছে, যে প্রোগ্রাম সোর্স কোডকে অবজেক্ট কোডে রূপান্তর করে দেয় তাকে বলা হচ্ছে অনুবাদক প্রোগ্রাম। আশা করি বুঝতে পারলাম যে অনুবাদক প্রোগ্রাম জিনিসটা কি। তো আমরা একটু অনুবাদক দু একটা সফটওয়্যারকে চিনি, আসলে তিনটা চিনবো আমরা। তো বলা হচ্ছে যে সফটওয়্যার এই কাজটা করে, তাই না, যে সফটওয়্যার সোর্স কোডকে অবজেক্ট কোডে রূপান্তর করে তাকে বলা হচ্ছে অনুবাদক সফটওয়্যার। এরকম তিনটা সফটওয়্যার, যেমন অ্যাসেম্বলার, তারপরে কি কম্পাইলার, ইন্টারপ্রেটার। আমরা আসলে এই যে এই দুইটার মধ্যে খুব বিশদভাবে জানবো যে কম্পাইলার আর ইন্টারপ্রেটার দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আসে, মিল অমিল অনেক কোশ্চেন আসে আর কি। তো আমরা প্রথমে যেটা করব যে অ্যাসেম্বলার নিয়ে একটু জেনে আসবো। আসলে আমরা যদি সেকেন্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজের কথা বলি সেটাকে বলা হয় অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। প্রথম জেনারেশনের যে ল্যাঙ্গুয়েজ সেটা হচ্ছে ওই যে মেশিন ল্যাঙ্গুয়েজ 0101। এরপরে সেকেন্ড জেনারেশনের যে ল্যাঙ্গুয়েজটা এসেছে সেটাকে বলা হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। তো এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের যে কোডগুলা সেটাকে যদি আমি অবজেক্ট কোডে রূপান্তর করতে চাই, 0101 এ রূপান্তর করতে চাই, যে সফটওয়্যারটা ব্যবহার করি সেটাকে আমরা অ্যাসেম্বলার বলে থাকি। তার মানে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের যে প্রোগ্রাম সেটাকে আমি মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করার জন্য যে সফটওয়্যারটাকে ব্যবহার করছি সেটাকে বলা হচ্ছে অ্যাসেম্বলার। আসলে এইটা কিন্তু আমাদের অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে লেখা যে সাবট্রাকশন আর কি, এগুলো এক একটা রেজিস্টারের ব্যাপার স্যাপার, ঠিক আছে? মুভ মিনস হচ্ছে মুভ করানো, যে এটা যে কাজটা করবে, যে মুভ সিএক্স কমা এক্স হলে সে কি করবে, এক্স এর ভ্যালুটাকে সিএক্স এ এনে দিবে। সাব করলে কি হবে, যে এটার সাথে এটাকে বিয়োগ করবে, ঠিক আছে? মুভ ডিএক্স কমা জিরো মিনস জিরোটাকে সে ডিএক্স নামে যে রেজিস্টার সেটাতে আনবে। এগুলো আমাদের জেনে কোনো কাজ নেই, এগুলাকে নেমোনিক বলে। হ্যাঁ, অবজেক্টিভের জন্য জানাচ্ছি যে এরকম মুভ টুভ দেখলে যেন ধরতে পারি না এটা হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে। হ্যাঁ, এটা আমাদের তো খুব একটা জানার প্রয়োজন নাই। তারপরে কি বলা হচ্ছে যে অনুবাদক। আচ্ছা, একটু দেখি নেমোনিকটা দেখে ফেলি, যে এগুলাকে নেমোনিক বলে। হ্যাঁ,
যে সাবট্রাকশনালিতে সাব লিখছি, হ্যাঁ, এগুলাকে কিওয়ার্ড, এই কিওয়ার্ড গুলাকে নেমোনিক বলে। বলা হচ্ছে যে অনুবাদক অ্যাসেম্বলি ভাষায় লিখিত প্রোগ্রামগুলাকে, এই প্রোগ্রামগুলাকে মেশিন ভাষায় কনভার্ট করে রূপান্তর করে তাকে বলা হচ্ছে অ্যাসেম্বলার। এরপরে আমরা অ্যাসেম্বলারের যে একটা সুবিধা অসুবিধা জানি। প্রথম সুবিধা হচ্ছে এই নেমোনিক জাতীয় যে কোড সেগুলাকে মেশিন ভাষাতে রূপান্তর করা অ্যাসেম্বলারের কাছে সুবিধা করে, এটা তার সুবিধা। তবে বলা হচ্ছে প্রোগ্রামে কোনো ভুল থাকলে এরর মেসেজ দেখাবে, এটাও সুবিধা। সবগুলাই আসলে অনুবাদক করে এরকম কাজ। তারপর বলা হচ্ছে প্রোগ্রামের ভুল সংশোধন করা সহজ, মানে আমাদের প্রোগ্রামে যে ভুল সেটা আসলে অ্যাসেম্বলারের সাহায্যে সংশোধন করা যায়, আসলে সবগুলোর সাহায্যেই করা যায়, যতগুলা আমাদের কি আছে যে অনুবাদক আছে সবগুলাই করে। তারপরে এখানে হচ্ছে কি ডিবাগিং আর টেস্টিংটা দ্রুত করা যায়। তো ডিবাগিং তো বুঝছে আগে, ডিবাগিংটা কি ছিল, যে প্রোগ্রামে যে বাগগুলা সেই বাগগুলা সর্ট করে রিমুভ করাকে ডিবাগিং বলে। আর টেস্টিং বলতে কি আমার প্রোগ্রামে কোনো লজিক্যাল এরর আছে সেগুলাকে যাচাই করাকে টেস্টিং বলে। তারপর বলা হচ্ছে মেমোরিতে কম জায়গা লাগে। ভাই মেমোরিতে কম জায়গা লাগার যে রিজন সেটা হচ্ছে আমাদের যে অ্যাসেম্বলার সেটা কিন্তু সাইজ অনেক ছোট হয়, অ্যাসেম্বলার সাইজটা কি অনেক ছোট হয়। তো সরি 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 আমি দুইবার ক্লিক করে ফেলছি। আচ্ছা আমরা যেখানে ছিলাম সেখানে আবার একটু যাই, আমরা যেখানে ছিলাম সেখানে একটু যাই। ওকে, তো আমি যে কথাটা বললাম যে কি মেমোরিতে কম জায়গা লাগে, কারণ আমাদের যে অ্যাসেম্বলার সেটা আসলে সাইজটা অনেক ছোট হয়। অ্যাসেম্বলারের সাইজটা ছোট হওয়ার কারণে কি ভাইয়া এটা হচ্ছে মেমোরিতে কম জায়গা নেয়। এখন এটার একটু অসুবিধাগুলো দেখি। অসুবিধা যেটা সেটা হচ্ছে কি প্রোগ্রাম নির্বাহের জন্য অনেক বেশি সময় লাগে। ও মানে প্রোগ্রাম যখন আমরা লিখবো আর কি, লিখতে অনেক সময় লাগবে। লিখতে সময় লাগার যে কারণটা সেটা হচ্ছে এটা কিন্তু খুব একটা মানে আহ ইয়া না, মানে আমরা যদি এর পরে যে ইয়াগুলো জানবো, নির্বাহ মিন্স এটা হচ্ছে এক্সিকিউট করা, আমি ভুল কথা বলছি। প্রোগ্রাম নির্বাহ মিন্স এক্সিকিউট করা, একটা প্রোগ্রামকে রিড করে সেটাকে আবার ওই যে সোর্স কোড থেকে হচ্ছে যে অবজেক্ট কোড রূপান্তর করে, এটাকে হচ্ছে নির্বাহ বলে। তো আমরা একটু পরে যে ইয়াগুলা জানবো, কি জানবো, কম্পাইলার বা আমরা হচ্ছে ইন্টারপ্রেটার জানবো, দেখবো যে সেগুলো এর থেকে কিন্তু অনেক ফাস্ট কাজ করে, কার থেকে, অ্যাসেম্বলারের থেকে। এই জন্য বলা হচ্ছে প্রোগ্রাম নির্বাহের জন্য অনেক বেশি সময় লাগে। তারপর বলা হচ্ছে কি কম্পাইলারের থেকে এটা আর কথা এখানে বলা হচ্ছে যে কম্পাইলারের তুলনায় এটা কি 5 to 25 গুণ বেশি সময় নেয় একটা প্রোগ্রামকে নির্বাহ করতে বা এক্সিকিউট করতে। তো আমরা একটু কম্পাইলার নিয়ে জানি। আসলে কম্পাইলার যেটা করে, কম্পাইলারের কাজ হচ্ছে টোটাল যে সোর্স কোড, আমরা যে কোডটা লিখি সেই সোর্স কোডটাকে সম্পূর্ণ একবারে অবজেক্ট কোডে রূপান্তর করে দেয়। তার মানে কম্পিউটার বুঝে এরকম ভাষায় রূপান্তর করে দেয়। এরপরে আমরা যে কাজ করি অবজেক্ট কোডের মধ্যে ইনপুট দিই, দিয়ে সেটা একটা আউটপুট বা ইএক্সি ফাইলে রূপান্তরিত হয়, এক্সিকিউটেবল ফাইল। আমরা একটু দেখি যে এই যে সোর্স কোড, মানে আমরা যে কোডগুলা লিখি না, এই কোডগুলা আমাদের কি করবে কম্পাইলার ডিরেক্ট অবজেক্ট কোডে রূপান্তর করে দিবে। বলা হচ্ছে যে অনুবাদক সোর্স কোডকে সম্পূর্ণ একবারে কি করবে অবজেক্ট কোডে রূপান্তর করে তাকে কম্পাইলার বলে। যদি এটা দুইটা ধাপে কাজ করে, এই ধাপ দুইটা এখানে দেখানো হচ্ছে। প্রথম ধাপে যেটা করবে এই যে আমাদের যে সোর্স কোড সেটা কম্পাইলার কি করবে একবারে অবজেক্ট কোডে রূপান্তর করে দিবে, সাথে সাথে প্রোগ্রামে যত এরর আছে সেই এরর গুলা প্রিন্ট করবে, নিচে আর কি দেখাবে। এরপরে আমরা এই অবজেক্ট কোডের মধ্যে ইনপুট দিই, লাইক ওই যে আমি যে একটা কোড লিখছি না যে যোগ করার জন্য, তখন যে ইনপুট দিতে হয় না, সেই ইনপুট গুলো আমরা এই অবজেক্ট কোডে দিব, তখন সেটা কিসে রূপান্তরিত হয়ে যাবে, একটা আউটপুট ফাইলে রূপান্তরিত হয়ে যাবে। ঠিক আছে, এরপরে ইন্টারপ্রেটারের কথা যদি বলি, ইন্টারপ্রেটারটা যেটা করে যে সে কি করে যে ইনপুট আর সোর্স কোড একবারে নেয়, নিয়ে সে আউটপুট ফাইলে, মানে সে যেটা করবে না ওই যে মাঝে যে অবজেক্ট কোড, সে অবজেক্ট কোডে রূপান্তর না করে একবারে আউটপুট ফাইলে রূপান্তর করে দেয়। তার মানে আমাদের আগে যেটা ছিল কম্পাইলার, সেটা যেটা করতো যে একটা সোর্স কোডকে প্রথমে অবজেক্ট কোডে রূপান্তর করতো, অবজেক্ট কোডে আমরা ইনপুট দিতাম, সেটা তারপরে আউটপুট ফাইলে রূপান্তরিত হইলেও আমাদের ইন্টারপ্রেটার যেটা করবে যে আমাদের সোর্স কোড আর ইনপুট একসাথে নিবে। ঠিক আছে, নেয়ার পরে আমাদের ইন্টারপ্রেটার যেটা করবে এটাকে আউটপুট ফাইলে রূপান্তর করে দিবে। এটা একটা কোড আর কি। ঠিক আছে, আচ্ছা যাই হোক, বলা হচ্ছে যে অনুবাদক সোর্স কোডকে অবজেক্ট কোডে রূপান্তর করে না, বরং কি করে এক লাইন এক লাইন করে অনুবাদ করে। তার মানে সে ডিরেক্ট অবজেক্ট কোডে রূপান্তর না করে কি করবে, এক লাইন পড়বে, যদি ইনপুট লাগে ইনপুট নিবে, দুই লাইন পরের লাইন পড়বে, ইনপুট লাগবে ইনপুট নিবে, এরকম করে করে হচ্ছে কোডটা আউটপুট রূপান্তর করে
তো আমরা আসলে কম্পাইলার ইউজ করি হচ্ছে সি তে, কম্পাইলার ইউজ করি সি প্লাস প্লাস, জাভা, অবজেক্টিভ সি, তারপর হচ্ছে সি শার্প, এইসব ভাষাতে আমরা যেটা করি যে কম্পাইলার ব্যবহার করি, আর হচ্ছে ইন্টারপ্রেটার ব্যবহারটা করি হচ্ছে বেসিক বা হচ্ছে পিএইচপি, পাইথন, পার, রুবি, হ্যাঁ, জাভাস্ক্রিপ্ট, এগুলাতে আমরা ইন্টারপ্রেটার ব্যবহার করি। এদের মধ্যে একটা পার্থক্য আছে, এটা খুব বেশি বেশি পরীক্ষা আসে, যে সম্পূর্ণ প্রোগ্রামটাকে একবারে কম্পাইলার অনুবাদ করে, কিন্তু কি করে এক লাইন এক লাইন করে। তো যেহেতু সে সম্পূর্ণ প্রোগ্রামটাকে একবারে অনুবাদ করে, এর জন্য সম্পূর্ণ ভুলটাকে সে একবারে শো করবে, বাট এ কি করবে, একটা লাইন পাবে, ভুল পাইলে ভুলটাকে মানে ভুল সংশোধন করে পরের লাইনে যাবে। বলা হচ্ছে কম্পাইলারটা দ্রুত কাজ করে এটার থেকে। কেন ভাইয়া, ভালোভাবে বোঝার চেষ্টা করি যে কমলাপুর থেকে, আচ্ছা ঢাকা থেকে আমি হচ্ছে ট্রেনে করে যশোর আসতে চাই। তো যদি এমন হয় যে 1000 যাত্রী উঠবে আমার ট্রেনে, এই যাত্রীগুলো যদি একবারে সব কমলাপুর থেকে বা ঢাকা থেকে উঠে এই যশোরে নিয়ে চলে আসে, তাহলে বেশি সময় লাগবে না? 1000 যাত্রী যদি সব মানে 10টা মাঝ স্টেশন, 10টা স্টেশনে 100 জন করে করে উঠবে, সবাই বুঝবে যে না, যেটা হচ্ছে এই যে মাঝে মাঝে থেমে 100 জনকে উঠায় উঠিয়ে নিয়ে আসছে, সেটা একটু বেশি সময় নেবে। কেন ভাইয়া, আসলে যাত্রী নিতে তো সময় লাগে না, ওই যে মানে নিতে সময় বলতে 1000 যাত্রী উঠতে যে সময়, আবার এই 100 করে যাত্রী উঠতে সেম সময় লাগে, কিন্তু সমস্যাটা হচ্ছে ওই যে নেক্সট সেশনে আবার যে থামবে, থামার পরে যে আবার চালু করবে, এটাতে সময়। এটাই কাহিনী, যে প্রোগ্রাম কম্পাইলার একটু ফাস্ট কেন কাজ করে, কেননা সে একবারে সব হচ্ছে ভুলগুলা শো করবে, একবারে ফুল কোডটাকে পড়ে ফেলবে, এই কারণে। এরপরে বলা হচ্ছে যে প্রোগ্রাম একবার কম্পাইল করলে পরে আর কি করা লাগে না, কম্পাইল করার প্রয়োজন হয় না, মানে একবার যদি আমি কম্পাইল করে ফেলি আর লাগবে না। কিন্তু ইন্টারপ্রেটারে যতবার আমি প্রোগ্রাম হচ্ছে কি করব, মানে ইয়ে দেখতে চাবো আউটপুট, ততবার আমাদেরকে অনুবাদ করতে হবে, কম্পাইল করতে হবে, মানে ইন্টারপ্রেট করতে হবে। এরপরে বলা হচ্ছে কোডে কোনো ভুল থাকলে ভুল সংশোধনের পর, এটা একটা কিন্তু মানে ঝামেলা, এটা একটা ঝামেলা কম্পাইলারে, যে একটা যদি এরর আমরা রিকারেক্ট মানে হচ্ছে কারেকশন করি, তাহলে সেটা কি করে আবার প্রথম থেকে মানে একটা 100 লাইনের কোডে আমার 99 নম্বর লাইনে একটা ভুল পাইছে, কম্পাইলার সে কি করবে, এটা তো দেখাইলো এরর হিসেবে, এখন আমি যদি এটা ঠিক করি আবার সে এক থেকে পুরা লাইন আবার করবে। কিন্তু ইন্টারপ্রেটারের একটা সুবিধা যে 199 নম্বর লাইনে যদি কোনো একটা ভুল থাকে, তাহলে এটা সংশোধন করার পরে 100 নম্বর লাইন পড়বে, এটাই মানে ইন্টারপ্রেটারের এই দিকটা সুবিধা। মানে খুব বড় প্রোগ্রাম হলে তখন আমরা ইন্টারপ্রেটার ব্যবহার করতে হবে। আসলে কোড গুলা কি অনেকগুলাই থাকে, যে 1 লাখ 2 লাখ লাইনের, তখন ইন্টারপ্রেটার জোস। কিন্তু নর্মালি আমাদের কম্পাইলার, আমরা তো C++ এ কম্পাইলারটাকেই ব্যবহার করি। যাই হোক, অনেক কথাবার্তা বললাম আর কি। এখন আমরা এখানে রিলেশনাল অপারেটর দেখতে পাচ্ছি। তো এই অপারেটর গুলার কাজ আজকে দেখবো ইনশাল্লাহ। তো এখানে আমি একটু প্রথমে মানে স্লাইডে দেখি, তারপরে বোর্ডে দেখি, যে এটা তো বুঝি তাই না, যে বোঝাচ্ছি যে এক্সট্রা ছোট। রিলেশনাল অপারেটর বলতে কি, যে এখানে একটা এক্সপ্রেশন, এটা আর একটা এক্সপ্রেশন, যে কোনো কিছু হতে পারে, একটা ভ্যালু হতে পারে। তো দুইটা এক্সপ্রেশনের মধ্যে আমরা তুলনা করছি, যে এ যদি বড় হয়, মানে অনেক সময় আমরা কম্পেয়ার করি না, যে এই শর্তটা যদি সত্যি হয়, এক্স যদি ওয়াই থেকে বড় হয়, তাইলে মানে আমি দুইটা সংখ্যার মধ্যে বড়টা বের করতে যাচ্ছি, আমি দুইটা সংখ্যার মধ্যে কে লার্জার সেটাকে বের করতে যাচ্ছি, তখন কি এরকম কিছু দিব না, যে ইফ এক্স গ্রেটার দেন ওয়াই, এটা আসলে সবাই বুঝি। তো আমরা আসলে এই লেস ইকুয়ালের সাথে এইভাবে পরিচিত না। আমরা যেটা করতাম, যে একটা, এই যে আমি বোর্ডে একটু দেখে, আমরা একটু বোর্ডে দেখে ফেলি এটার জন্য, যে আমরা এরকম করতাম তাই না। আচ্ছা, ফারিয়া হোসাইন, তার হচ্ছে মানে আনমিউট করা নাই, এরকম করা যাবে না, আনমিউট মানে মিউট করে রাখবো সবসময়। ওকে, আমরা আসলে লেস ইকুয়ালের জন্য এটা ব্যবহার করি, কিন্তু ভাইয়া কম্পিউটারের কিতে মানে এরকম কোনো কি তো নাই যে আমরা এটা ইনপুট দিব। এই জন্য আমরা যেটা করব, যে লেস ইকুয়ালের জন্য আমরা কোনটাকে ব্যবহার করছি, লেস ইকুয়ালের জন্য আমরা এটাকে ব্যবহার করছি, ঠিক আছে। গেটার গেটার ইকুয়াল এটা দিতে পারছি না, সো গেটার ইকুয়ালের জন্য এটা দিব। তারপরে আমরা যে লাইক যদি কিনা ওয়াই, মানে আমি বলতে চাচ্ছি ওয়াই যদি এক্স এর সমান হয়, তখন একটা ইকুয়াল আমরা কেন দিচ্ছি না, একটা ইকুয়াল অলরেডি ব্যবহার করছি অ্যাসাইনমেন্ট অপারেটরে। ওই যে লাস্ট ক্লাসে বলছি না, যে এরকম ছিল না, যে লাইক সাম ইকুয়াল
এক্স প্লাস ওয়াই ভাইয়া এটা ব্যবহার করে ফেলছি অলরেডি, সেটা হচ্ছে বোঝায় যে এইটাকে মানে পরের যে জিনিসটা আছে সেটাকে এই জায়গায় ইনপুট দেয়া হচ্ছে। সো আমি যদি দুইটাকে কম্পেয়ার করতে চাই, ইফ ওয়াই এক্স এর সমান, তখন আমাদেরকে এটা ব্যবহার করতে হবে। কোনটা ভাইয়া? ডাবল ইকুয়াল দিতে হবে। আশা করি আমরা কথাটা বুঝতে পারলাম, তাই না? এরপরে হচ্ছে ডাবল ইকুয়ালের পর নট ইকুয়াল আছে। আমরা যেমন নট ইকুয়াল এভাবে দিতাম, কিন্তু আমরা এখানে যেভাবে নট ইকুয়াল দিব এই যে এটা, যে যদি কিনা ওয়াই এক্স এর সমান না হয়। এগুলা যখন আমরা প্র্যাকটিক্যালি পড়বো, নাফিয়া কোশ্চেন থাকলে ওই যে আমাদের যে চ্যাট বক্স সেই জায়গায় লিখলে আমি উত্তর দিয়ে দিব, ঠিক আছে? কারো যদি কোনো কুয়েরি থাকে, কোশ্চেন থাকে, সে যেটা করবে আমাদের যে চ্যাট বক্স, সেই চ্যাট বক্সে লিখলে আমি ইনশাল্লাহ তার কোশ্চেনের উত্তর দিয়ে দিব, ঠিক আছে? ওকে, তাহলে এটা নিয়ে যদি কারো সমস্যা থাকে, এটা নিয়ে একটু সমস্যা থাকতে পারে। ডাবল ইকুয়াল আমি আরেকটা বার ডাবল ইকুয়ালটা ক্লিয়ার করে দিই যে আমরা একটা ইকুয়াল অলরেডি ইউজ করছি অ্যাসাইনমেন্ট অপারেটর হিসেবে, যেটা আমি স্কিপ করছি লাস্ট ক্লাসে, কারণ অ্যাসাইনমেন্ট অপারেটরটা আমি একটু পরে পড়াবো। এই যে একটা ইকুয়াল আমি ব্যবহার করছি কি, আমি যদি বলি যে ওয়াই ইকুয়াল 5, দ্যাট মিন্স এটা না যে ওয়াই 5 এর সমান, এটার মানে হচ্ছে ওয়াই নামে যে ভেরিয়েবল সেখানে আমি 5 কে অ্যাসাইন করছি। কিন্তু আমি যদি বলতে চাই ওয়াইটা কি 5 এর সমান, তখন আমাদেরকে এরকম ডাবল ইকুয়াল দিয়ে বোঝাতে হবে, ঠিক আছে? এটাকে রিলেশনাল অপারেটর বলে, এটাকে আমরা কি বলবো? অ্যাসাইনমেন্ট অপারেটর। তাহলে অপারেটর কিন্তু আমরা মানে নামে জানলাম তিনটা। প্রথম ক্লাসে দেখছিলাম না ওই যে অ্যারিথমেটিক, যেটাকে গাণিতিক অপারেটর বলছিলাম, প্লাস মাইনাস গুণ ভাগ, তারপরে যে কি মডুলাস, এগুলা পড়ছিলাম। তারপরে এই যে এখন রিলেশনাল অপারেটর করলাম, আর নাম জেনে রাখলাম কার? অ্যাসাইনমেন্ট অপারেটর। বাট অ্যাসাইনমেন্ট অপারেটরের মধ্যে একটা অপারেটর খালি আমরা পরিচিত, যে ইকুয়াল, যেটাকে আমি মানে যেটাকে আমি হচ্ছে যে ভ্যালু অ্যাসাইনের জন্য ব্যবহার করি। আরো আছে আর কি, সেগুলো আমরা আস্তে আস্তে জানবো। আচ্ছা, আমরা একটু নাফিয়ার কোশ্চেনটা পড়ে তার কোশ্চেনটা একটু উত্তর দেওয়ার চেষ্টা করব। সে যেটা বলতে চাচ্ছে যে স্যার, আচ্ছা বোর্ড ফুললি দেখা যাচ্ছে না। ওকে, আমি সরি সরি, আমি বুঝি নাই যে বোর্ড দেখা যাচ্ছে না। আচ্ছা, তাহলে আমরা আর কথা না বাড়িয়ে যেটা করব, আমাদের আজকের ক্লাসে ঢুকে যাব। তো আমরা আজকের ক্লাসে যেটা পড়বো, যে আমরা গত ক্লাসের মতো কিছু প্রোগ্রাম সলভ করব, ঠিক আছে? সেই প্রোগ্রামগুলোর আমরা অ্যালগোরিদম দেখব, ফ্লোচার্ট দেখব, ঠিক আছে? ইনশাল্লাহ আমি এতটুকু কথা দিতে পারি যে সি প্রোগ্রামিং যারা এখানে আমার কাছে পড়ছেন আপনারা, ঠিক আছে, সি প্রোগ্রামিং নিয়ে কখনো কোনো সমস্যা হবে না। প্রত্যেক টিচারের কিন্তু একটা স্ট্রং পার্ট থাকে, যে সে কোন টপিকসটা ভালো পড়াই। আমার হচ্ছে স্ট্রং পার্ট হচ্ছে এই সি প্রোগ্রামিং। আমার সি প্রোগ্রামিং অনেক ভালো লাগে, ঠিক আছে? আমি সি প্রোগ্রামিং এ মানে অন্য যে কোনো টপিকস এর থেকে একটু দক্ষ। সো সি প্রোগ্রামিং নিয়ে আমরা অনেক ভালো জানতে পারবো। বাট আমার স্ট্র্যাটেজিটা একটু ডিফারেন্ট অন্য টিচারের থেকে। অন্য টিচাররা যেটা করে যে মানে প্রথমে অ্যালগোরিদম ফ্লোচার্ট পড়ায়, তারপরে কোড করে, কিন্তু আমি কোড অ্যালগোরিদম ফ্লোচার্ট একসাথে পড়াই। আমি বিশ্বাস করি যে এইভাবে বেটার হয়। কেন বেটার হয় ভাইয়া? আমি কোডও জানতে মানে এক এক ইয়েতেই সবকিছু, এক তেলেই হচ্ছে সবকিছু ভেজে ফেলতেছি আর কি, এরকম ব্যাপারটা। তার থেকে বড় কথা হচ্ছে মানে জ্ঞানটা ভালো পাওয়া যায়। ওকে, দিন যদি কিছু বলতে চাও, দেন ইউ হ্যাভ টু টাইপ ইন আওয়ার চ্যাট বক্স, দেন আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট টু আনসার ইউ। সো ওকে, আমরা শুরু করলাম। আমরা যেটা করতে চাচ্ছি, আমাদের ওই যে কোড বক্সে যাব। আমরা কোড বক্সে যাচ্ছি, কোড বক্সটাকে অন করলাম। যদি কারো পিসি থেকে থাকে সে পিসিতে করতে পারবে। আরো অনেকগুলো অ্যাপস আছে মোবাইলে করার জন্য। মোবাইলে এইচটিএমএল ও করা যায়, মোবাইলে সি প্রোগ্রামিং ও করা যায়। সি প্রোগ্রামিং এর জন্য সি ড্রয়েড নামে একটা অ্যাপস আছে, হ্যাঁ, প্লে স্টোরে পাওয়া যায় মনে হয়। অ্যাপেলের যেটা ওই ওখানেও পাওয়া যায়। ওকে, আমরা যেটা করলাম এই যে আমি দেখাই দিই যে কিভাবে কোড ব্লকসে যে শুরু করব। প্রথমে ফাইলে যে মানে এখান থেকেও করা যায়, এখানে যে ক্রিয়েট এ নিউ প্রজেক্ট এভাবে করা যাবে, এটা দরকার নেই। ফাইলে যে নিউ হচ্ছে আমরা একটা এমটি ফাইল ক্রিয়েট করে নিব। এমটি ফাইল ক্রিয়েট করলে এরকম চলে আসবে। এরপর এটাকে আমরা সেভ করব। সেভ এর অপশনে যাব, হাবিজাবি একটা নাম কিছু একটা দিলেই হয়ে গেল। আমি একটা এই যে হাবিজাবি নাম দিয়ে সেভ করে ফেলছি। এরপরে আমি একটা জিনিস দেখাই, এখানে যদি ডাবল ক্লিক করি, হ্যাঁ, তাহলে ফুল স্ক্রিনটা আসে। হ্যাঁ, এখানে মানে বেশি কোড লেখা যায়। তখন আবার যে মানে নিচে যে প্রোগ্রামে এরর সেগুলো শো করে না, সেটা শো করার জন্য আবার ডাবল ক্লিক করতে হবে। এই যে এখানে কিন্তু প্রোগ্রামের
যাবতীয় ভুলগুলাকে শো করবে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা যেটা করলাম এখানে ডাবল ক্লিক করে লিখছি, তাহলে অনেক বড় করে দেখা যাবে। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে চাই। একটা ত্রিভুজের যে এরিয়া, একটা ট্রায়াঙ্গেলের যে এরিয়া, সেটাকে বের করার জন্য আমরা এখন কোড করব। আমরা জানতাম প্রথমে আমাদেরকে ইনক্লুড করতে হতো। কাকে ইনক্লুড করতে হতো? আমাদের হেডার ফাইল লাগবে, আমরা stdio কে ব্যবহার করব। এটাকে আমি আবারও বলছি, কেউ stdio বলবো না, এটাকে stdio বলবো, ঠিক আছে। এটা মোটেও stdio না, এটা মাথায় রাখবো। তাহলে আমি যেটা করলাম stdio.h, এটাকে আমি সংযুক্ত করলাম আমার প্রোগ্রামে অ্যাজ, কেন আমাদের হচ্ছে যে প্রয়োজন হবে আমরা প্রিন্টএফ স্ক্যানে ব্যবহার করব। এরপরে আমাদের সেই মেইনে গেলাম। এরপরে আমরা যেটা করছি, আমাদের এটা হচ্ছে স্টেটমেন্ট, লাস্টে কি থাকবে ভাইয়া? রিটার্ন 0 থাকবে। ওকে, এই পর্যন্ত আশা করি সবার মনে আছে, মনে থাকাটা স্বাভাবিক। তো আমরা একটু বোর্ডে এসে দেখি যে আমরা আসলে কি করতে যাচ্ছি। আচ্ছা, তার আগে একটু ডিন বলতেছে স্যার নেটবিনস সফটওয়্যারটা কেমন? আসলে সফটওয়্যার সবই ভালো, কিন্তু কোড ব্লকসটা একটু বেশি জোস, ঠিক আছে। নেটবিন দিয়েও করা যায়, অনেক কিছু আছে, হ্যাঁ। কিন্তু আমি পার্সোনালি সাপোর্ট করি কোড ব্লকসকে। কোড ব্লকসে কোড করে অনেক মজা, হ্যাঁ। কোড ব্লকস হচ্ছে অনেক ইউজার ফ্রেন্ডলি, অনেক কিছু হচ্ছে মানে উল্টাপাল্টা করলেও মেনে নেয়, হেডার ফাইল না দিলেও এখন হয়ে যায়, ঠিক আছে কোড ব্লকসে। মানে এটা কিন্তু অনেক টিচার মেবি জানে না যে হেডার ফাইল যদি না দিই কোড ব্লকসে, তাহলেও ওই যে আমি বললাম না যে এখানে যে আমি যদি আইএনটি না দিই, রিটার্ন 0 না দিই, হ্যাঁ, এই যে আমরা তো আসলে যেটা ব্যবহার করছি কোড ব্লকস, এটা কিন্তু একটা আইডি, ঠিক আছে। আইডি তে যেটা থাকে যে সবকিছু একসাথে থাকে, এটাকে বলা হয় ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, ঠিক আছে। এটার একটা সুবিধা যে এটা অনেক ইউজার ফ্রেন্ডলি হয়ে থাকে। তো এখানে যদি আইএনটি না দিই, এখানে যদি রিটার্ন 0 না দিই, আসলে কিন্তু প্রোগ্রামে ভুল হয়। একটা মানে ডেটা টাইপ দিতে হবে, সেটা অনেকে এখানে আবার ইয়ে দেয়, ভয়েড দেয়, ভয়েড মানে খালি দেয়, ভয়েড মেইন। তো একটা কিছু দিতে হয়, কিন্তু এই কোড ব্লকসে কি এগুলা না দিলে ভুল হয় না। তো টিচাররা মনে করে মেবি না, এটা না দিলেও চলে। তাহলে টিচারদের বইলেও যে ভাই তোমরা টিচাররা এটা দিও না, দেখো কোড ব্লকস কি করে, কিচ্ছু করবে না, এইভাবে কোড লিখলেও হবে। তার কাছে মানে সে যখন ইনস্টল করছে, আমি অলরেডি সব ফাইলগুলা পেয়ে গেছে, এই কারণে এগুলো লাগে না। তারপরে ইটস নট এ গুড প্র্যাকটিস, এই জন্য আমরা এটাকে দিয়ে থাকি আর দিব, ঠিক আছে। আচ্ছা স্যার, কোড ব্লকস ডাউনলোড কিভাবে করে ওটা ক্লাস শেষে আচ্ছা আরেকবার দেখাই দিব, আমি প্রথম সেকেন্ড ক্লাসে দেখাই দিছিলাম। আচ্ছা, তো আমরা একটু বোর্ডে আসি, বোর্ডে এসে আমরা একটু দেখি যে আমরা আসলে কি করতে চলেছি। আমরা আসলে এই যে একটা ত্রিভুজ বা একটা ট্রায়াঙ্গেল, সেই ট্রায়াঙ্গেলের এরিয়া বের করতে চাই। সো এরিয়ার সূত্র দুইটা আছে ভাইয়া। একটা সূত্র ওই যে রুট মার্কার সূত্র, যে এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি, আমরা এটা দিয়েও সলভ করবো কোনো একটা সময়, ঠিক আছে। এটা আসলে এস মিনস অর্ধ পরিসীমা, হাফ পেরিমিটার। আমরা এটা দিয়ে আপাতত সলভ করছি না, আমরা আপাতত যেটা দিয়ে সলভ করছি সেটা হচ্ছে হাফ গুণ বেস গুণ হাইট। এটা সবাই পরিচিত, তাই না, যে হাফ গুণ বেস গুণ হাইট। তো এই ক্ষেত্রে আমরা একটা ট্রায়াঙ্গেলের যদি এরিয়া বের করতে চাই, আমরা ইউজারকে বলবো ভাই তুই বেজের মান দে, বেজ মানে ভূমি, আর কি হাইটের মান দে, মান দুইটা নিব, এই ক্যালকুলেশন করে আউটপুট দিয়ে দিব। তাহলে পাত্র নিব এ, যেখানে উত্তরটা রাখবো, বি নিব, আর এইচ। ওকে, আশা করি সবাই এগুলো বুঝছি। যারা আগের থেকে সি প্রোগ্রামিং একটু একটু পারি, তারা হচ্ছে আমার প্রোগ্রামের মধ্যে কথা বলার প্রয়োজন নেই। আমি ইচ্ছা করে কিছু ভুল লিখবো, এই ভুলগুলারও প্রয়োজন আছে। ভুল লিখলে আমার স্টুডেন্ট যারা তারা আবার মানে ভালোভাবে বুঝবে যে আসলে কি চেঞ্জ হয়েছে। প্রথমে ভুল ছাড়া লেখা যাবে না। আমি যেটা করলাম আইএনটি একটা পাত্র নিলাম এ নামে, ফর এরিয়া। তোরা যদি চাস তাহলে এরিয়া নিতে পারবি, কোনো সমস্যা নেই। তুমি মানে তুই এটা নিয়ে কোনো সমস্যা নাই, হ্যাঁ। এরপরে হচ্ছে বি নিলাম বেজের কারণে, এইচ ফর হাইট। এরপরে আমি ইউজারকে একটা মেসেজ দিতে চাই, ইউজারকে বললাম, চাইলে কিন্তু আলাদা আলাদা নিয়ে যায়, যে বললাম যে এন্টার দ্য ভ্যালু অফ বেজ, ওখানেও আমরা ওই যে স্ক্যানএপ এর মধ্যে বি নিব, আবার এন্টার দ্য ভ্যালু অফ হাইট, ওখানে আবার এইচ নিব, নেওয়া যায় ইচ্ছা। আচ্ছা, আমি এভাবেও নিয়ে দেখা একবার, যে আমি কি করলাম, যে এন্টার দ্য ভ্যালু অফ বেস। ওকে, এরপরে আমি কোলন, আচ্ছা এখন ব্যাকস্ল্যাশ এর প্রয়োজন নেই, কারণ নিচে না নিলেও খারাপ লাগবে না দেখতে।
এরপরে আমরা যেটা করব যে এটাকে স্ক্যান করব। স্ক্যানএফ ফাংশন আমরা জানি, স্ক্যানএফ এর মধ্যে ডাবল কোটেশনে শুধু স্পেসিফায়ার থাকে। আমি দিলাম %d, কজ আইএনটি দিলে %d দিতে হবে। এরপরে নিয়ে আমরা রাখবো %p, এটুকু হয়তো বুঝছি অনেকেই। সেম ভাবে আমরা আরেকটা প্রিন্ট করব, কিসের জন্য? হাইটের জন্য। তাহলে আমি যেটা আমি যেটা করলাম, এখন হাইট কে নেয়ার জন্য আমরা আবারও হচ্ছে সেম ভাবে বললাম যে এন্টার দ্য ভ্যালু অফ হাইট, HEIGHT, হাইট। এটা নিয়ে আমরা রাখবো h। ঠিক আছে, আমি প্রোগ্রাম আবারও বুঝাই দিব, সো চিল। এরপরে আমরা ক্যালকুলেশন করি a ইনটু হাফ গুণ বেস গুণ হাইট, মানে কি আমরা এইভাবে লিখি বেস ইনটু হাইট ডিভাইড বাই 2। এটা আসলে সবাই বুঝছি মেবি, যে হাফ মানে কি 2 দিয়ে ভাগ না, হাফ মানে 1/2, 1/2 মানে নিচে 2। এই যে আমরা b ইনটু h ডিভাইড বাই 2 করছি। অনেকে বলবে এনে ব্র্যাকেট কেন দেন নাই, তাদেরকে বলছি ভাইয়া এই গুণ আর ভাগের ক্ষেত্রে ব্র্যাকেট না দিলে সমস্যা হবে না। ঠিক আছে, যদি কেউ না বুঝি তাহলে এই যে এখানে একটু দেখাই দিই আমি, যে মানে এমন ক্যালকুলেশন যে 5 এর সাথে 6 কে গুণ দিয়ে 2 দিয়ে ভাগ দিব, তো এটা কত আসবে? 30 ডিভাইড বাই 2 মানে কত? 15 আসবে। এবং তুমি যদি এটার সাথে পণ্ডিতি করে এভাবেও কাজ করো, 5 ইন্টু কত? 3, এটাও 15 আসবে। ওকে, সো আমরা একভাবে যেতেই পারবো, কোনো সমস্যা নাই। তাহলে আমরা এটা হচ্ছে সূত্র দিয়ে দিলাম, এটা সূত্র দিয়ে দিলাম। এখন আমরা হচ্ছে উত্তরে যাব। উত্তরে লিখলাম যে, আমি পুরা লিখি যে এরিয়া অফ ট্রায়াঙ্গেল ইজ %d। %d এর পরিচয়টা বলতে হবে a। ঠিক আছে, তো আমি এই পর্যন্ত প্রোগ্রামটা একটু সবাইকে বুঝিয়ে দিই যে কিভাবে আমরা প্রোগ্রামটা লিখলাম, কিভাবে কি করলাম। সো আমি এটাকে এই পাশে রাখি, আর আমাদের যে বোর্ড সেটাকে আমি বাম পাশে রাখি। এটা হচ্ছে আমাদের বোর্ডটা, চাইলে যে কেউ জুম করে দেখতে পারবো, রাইট? জুম করে দেখা যাবে যে আমাদের বোর্ডটাকে। এটা হচ্ছে কোড, এটা হচ্ছে কোড। আমি একটু জুম আউট করে দিলাম, কারো প্রয়োজন হলে জুম করে করে দেখতে পারবো। মেন কথা হচ্ছে আমাদের বুঝতে হবে এই জায়গা থেকে এই পর্যন্ত, তাই না? বাকিগুলো তো আমাদের প্রত্যেক ক্লাসে সেম থাকে। তাহলে ভাইয়া প্রথম যে লাইনটা, এই লাইনগুলা কি, মানে এই লাইনগুলো অনেকে ভাবতে পারে মেবি এই নম্বর লাইনে এটাই লাগে, এমন কিছু না ভাই। তুমি আমার জিগাইবা যে স্যার আমি 6 নম্বর লাইন বুঝি নাই, এই কারণে এগুলো থাকে সিরিয়াল গুলা। এটা কিন্তু কোডের কোনো পার্ট না, কোড হচ্ছে এটা। তাহলে প্রথম যে লাইনটা আমরা পাচ্ছি 4 নম্বর লাইনে, যে আইএনটি a, b, h, এটার কারণে কম্পিউটার সে কি করবে? তিনটা a নামে, b নামে, h নামে তিনটা ভেরিয়েবল ডিক্লেয়ার করবে। এটার নাম a, b, এটা হচ্ছে h। এর মানে এই না যে তুমি ভাই এটারে ব্যবহার করতে হবে, না ব্যবহার করলে প্রোগ্রাম ভুল হয়ে যাবে। তুমি চাইলে এখানে একটা আমার নামও লিখে রাখতে পারো, তুমি সেটা ব্যবহার না করলে কোনো সমস্যা নেই। এটা অনেকটা বুকিং করার মতো, যে আমি ভাই নিব, আমি ওই যে আমরা আমরা যারা লোকালি থাকি, লোকালি হচ্ছে কি যে বাসে যখন আমরা কোনো জায়গায় ট্রাভেল করার জন্য আগে থেকে বুকিং করা যায়, এই ফোন দিয়ে বললাম এই আমার জন্য একটা সিট রাখো, ঠিক আছে, এরকম আর কি। তুমি না গেলে ভাই তাদের দায় থাকে নাই। ঠিক আছে, তাহলে যেটা করলাম আমি এটুকু হয়তো সবাই বুঝছি। এই 4 নম্বর লাইন বুঝছি যে তিনটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে, বাট তাদের ডেটা টাইপ হচ্ছে ইন্টিজার। ইন্টিজার মিন্স পূর্ণ সংখ্যা। এরপরে আমরা হচ্ছে প্রিন্টে বা স্ক্যানএফ যেটা, সেগুলা কিন্তু কনসোলে আউটপুট আকারে দেখতে পারি। আমি পরে দেখাবো, আগে নিজে নিজে একটু দেখাই। দেখো এই যে এখানে কি 5 নম্বর লাইনে বলতেছে এন্টার দা ভ্যালু অফ বেস। সো সে ক্যাপিটাল ই থেকে শুরু করে পুরো এই যে কোলন পর্যন্ত, ই থেকে শুরু করে এই পর্যন্ত হুবহু প্রিন্ট করবে, খুব স্বাভাবিক। এরপরে সে পরের লাইনে গেল। পরের লাইনে যে কোডটা কিন্তু চাইলে টোটালটাকে এক লাইনে লেখা যায়। তার মানে এখানেও পরের লাইনে তুমি বললেই পরের লাইনে চলে যাবে না। সে পরে হচ্ছে স্ক্যানএপে আসছে, স্ক্যানএপে ডাবল কোটেশনের মধ্যে কি পাইলো? ডাবল কোটেশনের মধ্যে সে পেলো %d, যেটাকে একটা স্পেসিফায়ার বলে। ডেসিমাল টাইপ ইন্টিজারকে সে স্পেসিফাই করে। সো এখানে সে এখন বিপ বিপ করবে। হ্যাঁ, বিপ বিপ কেন করতেছে? এই %d এর কারণে করতেছে। এরপরে তুমি একটা ভ্যালু দিলা, লাইক তুমি একটা ভ্যালু দিলা হচ্ছে 4। 4 দিয়ে যে এন্টার চাপ দিবা, সাথে সাথে সে কি করবে? এটাকে বি পাত্রে রাখবে। এন্টার চাপ দিলা, সাথে 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 বি পাত্রে রেখে দিল কাকে? 4 কে। এরপরে সে এন্টার চাপ দিলে নিচের লাইনে আসবে, এসে সে আবারও প্রিন্ট করবে, ই থেকে শুরু করে কোলন পর্যন্ত আবারও প্রিন্ট করবে। কোন লাইনটা? 7 নম্বর লাইনটা।
সে তাহলে এখন কি প্রিন্ট করলো, এন্টার দ্য ভ্যালু অফ হাইট, এরপরে তুমি পার্সেন্ট ডি এর কারণে যে এখানে যে বিপ করবে তুমি লাইক ভ্যালু দিলে হচ্ছে 7, 7 দিলে সাথে সাথে সে এই পাত্রে এই 7 কে রেখে দেবে। এরপরে সে এন্টার চাপ দিলে নিচের লাইনে এসে ক্যালকুলেশন করবে যে এ ইকুয়াল বি, এই যে এটা করবে, করলে কত হবে 4 7 28 দুগুণ না ডিভাইড করলে 14 হয়ে যায়। সো এ পাত্রে সে 14 কে অ্যাসাইন করে দিল। এরপরে সেই লাইনের জন্য এখন উত্তর প্রিন্ট করবে। কি উত্তর প্রিন্ট করবে, যে এরিয়া এরিয়া অফ ট্রায়াঙ্গেল ইস পর্যন্ত হুবহু প্রিন্ট হবে। এরপরে পার্সেন্ট ডি তো আর প্রিন্ট হবে না, পার্সেন্ট ডি এর পরিবর্তে এ এর মানটা প্রিন্ট হবে। এটা কত আছে ভাই, এটা 14 আছে, 14 প্রিন্ট হবে। এই পর্যন্ত যদি কারো বুঝতে সমস্যা থাকে, ইউ ক্যান write your problem in our chat box. I will try my level best to answer you. ওকে, এরপরে আমরা এটাকে তাহলে রান করি। আমি যেটা শর্টকাট F9 যে কি সেটাকে চাপ দিলাম। F9 চাপ দিলে এই যে এন্টার দ্য ভ্যালু অফ বেজ, এই যে আমি যা বলছিলাম এই যে এন্টার দ্য ভ্যালু অফ বেজ হুবহু এই যে কোলন পর্যন্ত প্রিন্ট হয়েছে, বিপ বিপ করতেছে। তুমি এখন ভ্যালু দিলা কত, 4, আমি আগের মতোই দিলাম 4, এন্টার চাপ দিলাম। এই যে নিচের লাইনে এসে আবার এন্টার দ্য ভ্যালু অফ হাইট, তুমি দিলা 7, এন্টার চাপ দিলাম, বলতেছে যে এরিয়া অফ ট্রায়াঙ্গেল ইজ 14। আশা করি সবাই মোটামুটি প্রোগ্রামটা বুঝতে পারলে। তো আমি তোমাদেরকে দুই একটা কথা বলি। আসলে দেখো, একটা আমরা কিন্তু আসলে সি প্রোগ্রামিং আমি তোমাদেরকে শেখাচ্ছি না, আমি তোমাকে সি প্রোগ্রামিং রিড করানো শেখাচ্ছি। রিড করানো বুঝো, তার মানে তুমি এরপরে যখন বই খুলে কোড গুলা দেখবা, দেখবা যে তুমি কোড পড়তে পারতেছিলা, আগে কোড পড়তে পারতা না, যে কি লিখছে ভাই, এটা কোন ভাষা। তোমার আসলে আমি সি ভাষা শেখাচ্ছি, তোমাকে আমি প্রোগ্রামার বানাচ্ছি না। তুমি যদি একটা প্রোগ্রামার হতে চাও, দেন ইউ হ্যাভ টু প্র্যাকটিস, তোমাকে অনেক বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, তাহলে তুমি প্রোগ্রামার হতে পারবা। আমি যেটা করছি স্যার, আমি আবারও বলছি, কোশ্চেন থাকলে চ্যাট বক্সে এসে কোশ্চেন করতে হবে, ঠিক আছে। আমি আজকে ওই যে ইয়ারফোনটা লাগাইনি। কোশ্চেন একটা পাইলাম যে স্যার কোড ব্লকসে প্রোগ্রাম রান করার সময় এই মেসেজ, আচ্ছা মেসেজটা শো করে ইটস সিম ফাইল নট বিল্ড ইট। আচ্ছা আচ্ছা, আচ্ছা আচ্ছা, মানে আমরা যখন হচ্ছে বুঝতে পারছি, ওকে থ্যাংক ইউ। আচ্ছা, ওই যে যেটা একটা মেসেজ শো করে ওটার কথা বলতেছে, যে একটা, আচ্ছা আমি তোমার কথা বুঝছি, আমি দেখি পরে যখন বিল করার আগে ওদেরকে দেখা দিব। থ্যাংক ইউ। ওকে, তাহলে আমরা আশা করি পড়তে পারতেছি কোডটা, ঠিক আছে। আচ্ছা, কোশ্চেন মেবি কারো আছে একটা, আমি কোশ্চেনটা একটু পড়ি। স্যার মেবি কোশ্চেন, আচ্ছা কুমকুম কোশ্চেন স্যার 6 নম্বর লাইনটা 8 নম্বর লাইনটা বুঝিনি। 6 নম্বর লাইনটা ছিল স্ক্যানএফ ফাংশন। আমি গত ক্লাসে বলছিলাম যে আমাদের যে স্ক্যানএফ নামে যে ফাংশন, সেটার কাজ হচ্ছে কোনো ইনপুট নেয়া। আমি কি নিতে চাই, বি এর মান নিতে চাই। বি এর মান নেওয়ার জন্য আমি যেটা করলাম, স্ক্যানএফ ফাংশন ব্যবহার করছি। ভাই স্ক্যানএফ ফাংশনের কাজ হচ্ছে, বা তার যে মানে সেটার যে লেখার স্টাইল, সেটা হচ্ছে স্ক্যানএফ এর পরে ফার্স্ট ব্র্যাকেট দিবা, এটা যেহেতু ফাংশন, এরপরে এর মধ্যে ডাবল কোটেশন। ডাবল কোটেশনের মধ্যে যা থাকবে সেটা হচ্ছে স্পেসিফায়ার, তুমি কোন ধরনের ডেটা টাইপ নিবা সেটা। তুমি হচ্ছে পার্সেন্ট ডি দিলাস, তো যে কেউ কি দিতে পারবে, একটা পূর্ণ সংখ্যা দিতে পারবে। পূর্ণ সংখ্যা নিয়ে তুমি কোথায় রাখবে, এটাকে বি পাত্রে রাখবা, কমা এম পার্সেন্ট মিনস অ্যাড্রেস অফ, সে কোথায় রেখে দিবে, বি পাত্রে রেখে দিবে। সেম এটা তুমি এখানেও ভ্যালু নিচ্ছ, কিন্তু রাখলো কোথায়, এইচ পাত্রে। দেখো এই যে 4 কে নিয়ে তুমি কোথায় রাখছিলা, বি পাত্রে রাখছিলা। তারপরে এই যে তুমি 7 কে নিয়ে কোথায় রাখছো, এইচ পাত্রে। এটাই। আচ্ছা, তারপরে তারপরে আরো কোশ্চেন আছে, আমরা একটু কোশ্চেন পড়ি। কোশ্চেন হচ্ছে, আচ্ছা স্যার 10 নম্বর লাইনে, আচ্ছা আচ্ছা স্যার 10 নম্বর লাইনে প্রিন্টএফ এ ডাবল কোটেশন শেষে এম% দেওয়া লাগে না। হ্যাঁ, এটাই হচ্ছে মজার ব্যাপার, যে আমরা যখন স্ক্যানএফ ফাংশন করছি, স্ক্যানএফ হচ্ছে আমাদের কি থাকে ভাই, স্ক্যানএফ হচ্ছে এম% থাকে। কারণ হচ্ছে তুমি যে ভ্যালুটা নিলা সেটাকে কোথায় লোকেট করবে সেটা একটা ব্যাপার। বাট এখন তুমি যে প্রিন্ট করতেছো, এই যে এই পাত্রকে প্রিন্ট করবে অলরেডি লোকেটেড একটা পাত্র, ঠিক আছে। তুমি জাস্ট নাম বলে দিলে সেটা চলে আসবে, মানে তুমি আগে থেকে সেটা মানে প্লেসড করে দিছো, ভ্যালুটা রয়ে গেছে, ঠিক আছে। এটাই মানে স্ক্যানএফ আর প্রিন্টএফ এর মধ্যে একটা পার্থক্য, যে স্ক্যানএফ এ এম% লাগে, এখানে আবার এম% লাগে না, ঠিক আছে। এম% মিনস তুমি লোকেট করছো কোথায় পাঠাবো। আচ্ছা, একটা বড় কোশ্চেন পেয়েছি আমরা, বড় কোশ্চেনটা একটু পড়ি। বলছি স্যার আমরা যে ফার্স্ট 2 বার প্রিন্টএফ এর পরে স্ক্যানএফ দিয়ে, আচ্ছা আচ্ছা দিচ্ছি, কিন্তু লাস্ট রেজাল্টের সময় কেন প্রিন্টএফ এর মধ্যে পার্সেন্ট ডি দিয়ে লিখি।
আচ্ছা, কি বলছে স্যার, আমরা যে ফার্স্টে দুইবার printf এর পরে scanf দিয়ে দুইবার কোথায়, ফার্স্টে একবার হচ্ছে আচ্ছা আচ্ছা নিলাম, কিন্তু লাস্টে রেজাল্টের সময় আমরা কোনো প্রিন্টের আচ্ছা কোনো printf এর মধ্যে পার্সেন্ট ডি দিচ্ছি না, printf এর মধ্যে পার্সেন্ট ডি দিচ্ছি তো লাস্টে রেজাল্টের সময় কেন printf এর পর scanf ইউজ করা। আচ্ছা, থ্যাংক ইউ। তোমার যে সমস্যাটা সেটা হচ্ছে তুমি বুঝতে পারতেছো না যে printf দিয়ে কি করে scanf দিয়ে কি করে। ভাইয়া printf দিয়ে প্রিন্ট করে, তুমি যা দেখাতে চাও সেটা দেখায়। যেমন এই যে তুমি তো প্রথমে পার্সেন্ট ডি দিয়ে বি এর মানটা নিতে পারতে, তার মানে কি তুমি যদি এই লাইনটাকে স্কিপ করতাম 5 নম্বর লাইনটাকে, তাহলে সে প্রথমে বিপ বিপ করতো, ভ্যালু দিতা, 4 নিয়ে নিত। তারপরে তুমি যদি এই লাইনটা 7 নম্বর লাইনটা না লিখতে, তাহলে আবারও বিপ বিপ করতো, তুমি ভ্যালু দিলা, সেটা ভ্যালু দিলে সেটা হচ্ছে এইচ পাত্রে নিতে, এরপরে ক্যালকুলেশন করতো। মেইন কথা প্রিন্টএফ ফাংশন দিয়ে তুমি যা লিখতে চাও সেটা লেখা যায়, আর স্ক্যানএফ দিয়ে ভ্যালু ইনপুট নেওয়া যায়। আমি এই যে এন্টার দ্য ভ্যালু অফ বেস এটা লেখার জন্য এইটা ব্যবহার করছি printf, ঠিক আছে। স্ক্যানএফ দিয়ে যেটা করছি এই 4 নামে যে ভ্যালু সেটা নিয়ে নিছি, সেম এজ আমরা হচ্ছে এই যে এন্টার দ্য ভ্যালু অফ হাইট এটা লেখার জন্য হচ্ছে printf এর মধ্যে এটা লিখছি, বাট এই 7 যে ভ্যালুটা সেটা নেওয়ার জন্য আমরা স্ক্যানএফ কে ব্যবহার করছি। এরপরে বলা হচ্ছে এই যে লাস্টে তুমি আবার উত্তর, তোমার তো ক্যালকুলেশন হয়ে গেছে, তুমি আবার কি নিবা এরিয়ার কাছে, তুমি এখন কি করতেছো, তুমি হচ্ছে প্রিন্ট করে দিচ্ছ এরিয়ার যে উত্তর সেটা। ওকে, তারপরে আমরা আরো একটা কোশ্চেন পেয়েছি। আচ্ছা, সে বলতেছে যে ফার্স্টে এন্টার প্রেস করলে সেকেন্ড লাইন চলে যায়, এটা কি এক লাইনে আনা যায় না? হ্যাঁ, এক লাইন আনা যায়, কোনো সমস্যা নেই, সবকিছু করা যায় এক লাইনে। এন্টার চাপ দিলে পরের লাইনে এমনিতে যাবে, এটা ব্যাক মানে ব্যাকেও আনা যায়, ঠিক আছে, এটাও করা যায়, কিন্তু এগুলো আমাদের দরকার নাই ইনশাল্লাহ। ওকে, তো আমি একটু কোডের একটু ভুলের কথা বলি, আমাদের প্রোগ্রামে কিছু ভুল আছে, আমরা সেই ভুলগুলোর কথা বলি। এই প্রোগ্রামটা আমি আবারও রান করলাম, তো রান করার পরে তো আমি এখন যে মানটা দিব আমি দিলাম 5, এরপরে দিলাম হচ্ছে আমি কত 5 দেওয়ার পরে আমি হচ্ছে 3 দিয়ে দিলাম, ঠিক আছে। তার মানে বেজের মানটা দিলাম 5 কিন্তু হাইটের মানটা দিলাম 3। উত্তরটা আসার কথা কি 3 5 15 ডিভাইড বাই 2 মানে 7.5, বা উত্তরটা আসছে কত 7। এই ভুলটা আসলে ডেটা টাইপের ভুল। এটা কিসের ভুল ভাইয়া? ডেটা টাইপের ভুল। ডেটা টাইপের ভুল বলতে আমরা যে পাত্রখানা নিয়েছিলাম সেই পাত্রে আসলে শুধু সলিড ইন্টিজার, মানে আমরা তো বুঝি পূর্ণ সংখ্যা স্টোর করা যাবে, তার মানে তুমি যখন এই 5 কে ইনপুট নিচ্ছ সে কিন্তু 5.00 না, শুধু 5 নিচ্ছে, সেম এজ এটা। কিন্তু এই যে এখানে তুমি যখন ক্যালকুলেশন করে 7.5 উত্তরটা রাখলা কোন পাত্রে, এই পাত্রে, তখন সে আসলে 7 পয়েন্ট, এই যে তুমি যেটা করছো একটু দেখো বোর্ডে, এই ক্যালকুলেশনের সময় তুমি হচ্ছে লাস্টে 7.5 কে যখন এই পাত্রে তুমি রাখছো, সে কি করবে এটারে ফেলে দিবে। তার মানে এটা ব্যাপারটা অনেক এরকম যে তোমরা যে দেখো না যে নুডলস হচ্ছে সিদ্ধ সিদ্ধ করার পর যে ধুই, আমরা ধোয়ার জন্য কি একটা যে জালি টাইপের একটা পাত্র ব্যবহার করি না, তুমি ডাল রান্না করে যদি ওর মধ্যে রাখো তাহলে কি থাকবে? মেইন কথা হচ্ছে ওইটা, মানে আমরা হচ্ছে যখন ফ্লোট ভ্যালু রাখতে চাই, ফ্লোট মিন্স ভাসমান, ভাসমান মিন্স এই যে পয়েন্টের পর যেটা থাকে সেটাকে আমরা ভাসমান বলি, হ্যাঁ। এরকম ভ্যালু যদি তুমি স্টোর করতে চাও দেন তোমাকে আইএনটির সাথে কিন্তু যেতে পারবা না। আইএনটি হলে কি হবে, এই পয়েন্ট আকারে ভ্যালু কিন্তু রাখা যাবে না, এটা একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে। তাহলে দেখো আমরা নতুন একটা ডেটা টাইপ শিখে যাচ্ছি এখন। কেন শিখছি? কেননা আমরা এখন ঠেকায় পড়ে গেছি। ভাই ঠেকাটা কি বলো? ঠেকাটা হচ্ছে আমার এই পয়েন্ট আকারে ভ্যালু কিন্তু এখন 50% টাইম চলে আসবে। তুমি যদি একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে চাও, যদি সামহাও বেজ আর হাইটের মানটা অড হয়ে যায়, অড মিন্স বিজোড়, বিজোড় যদি হয়ে যায় তাহলে কিন্তু এর মানটা যেহেতু 2 দিয়ে ভাগ দিচ্ছ, তুমি কোনো বিজোড় সংখ্যাকে 2 দিয়ে ভাগ দিলে অলওয়েজ 0.5 আসবে। মেইন কথা হচ্ছে দেখবা যে উত্তর ভুল আসছে। এই কারণে আমরা যেটা এখন করতে চলেছি একটা নতুন ডেটা টাইপ কে শিখছি, নাম হচ্ছে ফ্লোট। নামটা কি বললাম ভাইয়া? ফ্লোট। এই ফ্লোট নামে আমরা নতুন একটা ডেটা টাইপ শিখে ফেললাম, যেটা আসলে কি করতে পারে, পয়েন্ট আকারে ভ্যালু রাখতে পারে। তো ডেটা টাইপটার জন্য আমাদের স্পেসিফায়ার গুলা চেঞ্জ হয়ে যাবে, তখন কি হয়ে যাবে ভাইয়া? পার্সেন্টেজ হয়ে যাবে। আমি তোমাদেরকে ডেটা টাইপ নিয়ে আরেকটা বার বলি, আমরা যখন একেবারে দেখছি পূর্ণ সংখ্যা তখন আমরা পার্সেন্ট ডি ব্যবহার করব, কিন্তু যখন আমরা বুঝে যাচ্ছি না এখানে আমার পয়েন্ট আকারে ভ্যালু আসার খুব চান্স আছে, তখন আমরা যেটা করব যে ধরো তোমার পরীক্ষায় এরকমই কোশ্চেন আসবে, বলবে যে 4 5 এই জাতীয় সংখ্যা যোগ করার জন্য কোড লিখো, তখন তো তোমার ফ্লোটের দরকার নেই, কিন্তু বলো 4.5 6.7 এই ধরনের সংখ্যা
তুমি যোগ করতে চাও তার জন্য কোড লিখে, তখন তুমি কি করবা, তুমি ইন্টিজার না লিখে ফ্লোট লিখবা। ওকে, তাহলে আমরা কি এই পর্যন্ত বুঝতে পারলাম না যে আমরা ফ্লোটের জন্য কিন্তু %f কে কি বললাম, স্পেসিফাই হিসেবে ব্যবহার করলাম। দেখো প্রোগ্রামিং কোডটা যদি তুমি এখন রান করো, তুমি এখন ভ্যালু দিলা 7 এর সাথে 3 দিই তাহলে 21। দেখো তখন কত উত্তর আসছে, 10.5 এর পরে হচ্ছে, আসলে মেইন কথা হচ্ছে পয়েন্টের পরে 6টা ডিজিট আসবে, ঠিক আছে, বাই ডিফল্ট এটাই ঠিক করা। তো এটাকে তুমি চাইলে আবার ঠিক মানে চেঞ্জ করতে পারো। আশা করি সবাই এটা বুঝতে পারছো। আমি এটা যেটা দেখাবো এটা তোমাদের কলেজে দেখানো হয় না, যে তোমার আসলে এটা বাই ডিফল্ট এফ লিখলে 0.6f হয়ে থাকে। 0.6f মিনস, দেখো ভালোভাবে বুঝো, স্পেসিফায়ারটা হচ্ছে %f। তো পার্সেন্ট যদি 6f দাও তার মানে পয়েন্টের পরেছে সে 6টা ডিজিট দেখাবে, এটাই বাই ডিফল্ট থাকে, মানে এফ দিলেও 0.6f থাকে। দেখো প্রোগ্রামটা রান করে তুমি হচ্ছে 7 দিলা, তুমি হচ্ছে 3 দিলা, কত উত্তর আসছে, এই যে সেম আসছে। বাট তুমি যদি এটাকে 0.2f দাও, অনেকে এখন আমাকে কোশ্চেন করবা যে 0.2f টা স্যার বুঝি নাই, ভাইয়া বুঝি নাই, আমি একটু বুঝাই দিই। দেখো যে আমি যদি %f ব্যবহার করি তার মানে বাই ডিফল্ট সে পয়েন্টের পরে 6টা ডিজিট দেখাবে। বাট তুমি যদি চাও না আমি 6টা ডিজিট দেখবো না, আমি 2টা ডিজিট দেখবো, তখন তুমি পার্সেন্ট পয়েন্ট যত ডিজিট দেখতে চাও মানে পয়েন্টের পরে সেটা দিলে হয়ে যাবে। দেখো এই পর্যায়ে তুমি প্রোগ্রামটাকে রান করলে তুমি যদি আবারও 7 দাও, তুমি যদি আবারও 3 দাও, দেন হোয়াট উইল ইউ ক্যান সি, আমরা দেখবো যে দেখছো যে পয়েন্টের পরে 2টা ডিজিট। ইভেন তুমি যদি 0.0f দিতা তাহলে কিন্তু পয়েন্টের পরে কোনো ডিজিট চলে আসতো না। আমরা একটা কোশ্চেন পেয়েছি স্যার, সর্বসাকুল্যে ফ্লোট ব্যবহার করাটা কি যুক্তিযোগ্য না। সর্বসাকুল্যে বলতে সবসময় হ্যাঁ তুমি ব্যবহার করতে পারো, বাট প্রয়োজন ছাড়া কেন ব্যবহার করবা। যদি তুমি হচ্ছে বা আমাকে পেমেন্ট করবা, এখন তোমার বলার দরকার আছে স্যার আপনারে আমি 3 হাত, তোমরা তো দাও 1500 টাকা, এটার জন্য 1500.00 টাকা দিলাম, ভাই এটার দরকার আছে এখন? দরকার তো নেই। আশা করি তুমি বুঝতে পারছো। বাট আমি তোমার ধরো হচ্ছে তোমার কাছ থেকে মার্কার কিনতেছি 1000 পিস, তুমি বললা স্যার এটার দাম 37.40 পয়সা পড়তেছে, তখন তোমার প্রয়োজন আছে। তুমি যখন এভারেজ বের করতে চাও, তুমি 3টা নাম্বারের মধ্যে এভারেজ বের করতে চাও, দেন তোমার কি করা উচিত, ফ্লোট ব্যবহার করা উচিত। তুমি 2টা সংখ্যার মধ্যে বড় বের করতে চাও, তুমি ফ্লোট ব্যবহার করতে পারবা, কিন্তু সবসময় প্রয়োজন নাই। এটা তুমি বুঝে যাবে। আর এই ডেটা টাইপ নিয়ে টিচার কখনো কাটে না, হ্যাঁ ডেটা টাইপটা জেনে রাখলা এটাই, মানে মেইন কথা তোমাকে আমি কোড পড়াচ্ছি, তুমি কোড তুমি আলটিমেটলি এই যে আমার কাছে সি প্রোগ্রামিং পড়ার পরে তুমি যেটা করতে পারো প্রত্যেকটা লাইন পড়তে পারবে, এরপরে তুমি বই দেখলে দেখবা যে কোড সব বুঝতে পারতেছো। এরপরে তুমি যদি ভাই এই বোঝাটাই তোমার যদি শেষ হয় তাহলে দেখবো তোমার আবার আমার কাছে আইসিটি কোর্স করা লাগতেছে। এবং আমার কাছে তুমি যদি একবার সি প্রোগ্রামিং পড়ো দেখবা আমার কাছে আবার সি প্রোগ্রামিং করতে হবে। ঠিক আছে, এই জন্য বলতেছি ভাই, তোমরা যদি এটা মানে আর কখনো আইসিটি না করতে, আইসিটির এই চ্যাপ্টার 5 না করতে চাও, দেন তোমার উচিত হচ্ছে এই কোডগুলা নিজে নিজে প্র্যাকটিস করা। নিজে নিজে প্র্যাকটিস না করলে কখনো এটা মাথায় থাকবে না। আশা করি আমার কথাটা তোমরা বুঝতে পারলে। ওকে, ওকে, তাহলে হচ্ছে আমরা এই পর্যন্ত তো বুঝে ফেললাম যে ফ্লোটের ব্যবহারটা দেখে ফেললাম। তো 3টা সংখ্যার মধ্যে গড়, তো তুমি যদি 3টা সংখ্যার মধ্যে গড় বের করতে চাও, এটাও সহজ, গড় মিন্স এভারেজ। তো তুমি ধরো হচ্ছে 3টা সংখ্যার জন্য নিলা হচ্ছে এ নিলা, বি নিলা, সি নিলা, 3টা পাত্র, আর হচ্ছে এ ভি জি নিলা। ঠিক আছে, তুমি চাইলে এখানে আরেকটা পাত্র নিতে পারতা সাম, বাট এটা যে খুবই প্রয়োজন তা না। তুমি একটু চালাক হলে তোমার প্রয়োজন নাই সামের। আচ্ছা আমি সাম বাদে দেখাই। তুমি এক লাইনে ইনপুট নিতে পারো, চাইলে 3টা লাইনে ইনপুট নিতে পারো, যে বলবা যে ইনপুট দা ভ্যালু হবে, বা তুমি বললা যে ইনপুট 3 নাম্বারস, তুমি বললা কি ভাইয়া এন্টার 3 নাম্বারস, বা বললা যে ইনপুট 3 নাম্বারস, 3 নাম্বারস। তুমি ফ্লোট কেন ব্যবহার করছো, কারণ এখানে পয়েন্ট আকারে আসার চান্স খুব খুব বেশি, খুব খুব বেশি। ওকে, তুমি এখন একটা ব্যাকস্ল্যাশ এন দিয়ে দাও, এটাকে একটা রো ব্রেক করার জন্য দেওয়া হলো, কারণ না হলে খুব খারাপ দেখা যাবে যে একটা একটা ডান পাশে বাকিগুলা নিচে, দেখতে অড লাগে, হ্যাঁ দেখতে অড লাগে। আমরা এখন একসাথে 3টাকে স্ক্যান করি, ভাইয়া 3টা না তুমি সব পারবা একসাথে, তুমি চাইলে একটা একটা। আরেকটা ব্যাপার, ইটস এ কেস সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ। কেস সেনসিটিভ মিন্স তুমি এখানে কিন্তু দেখো আমাদের কিন্তু ম্যাক্সিমাম লেটার গুলো স্মল লেটার, আসলে সি প্রোগ্রামিং সবই স্মল লেটারে লিখতে হয় এক্সেপ্ট মেসেজ গুলা। মেসেজ গুলা তুমি কেমনে লিখবা তোমার ব্যাপার, কিন্তু অন্য সবকিছু কখনোই দেখবে না যে ক্যাপিটাল লেটারে আছে। ঠিক আছে, ইটস এ কেস সেনসিটিভ, দ্যাট মিন্স তুমি আইএনটির যদি আই বড় হাতের দাও দেখবে যে কাহিনী শেষ, তোমার প্রোগ্রামটা রান করবে না। ঠিক আছে,
কিন্তু তুমি ভেরিয়েবলের নাম, আমরা আসলে এগুলা দেখবো বুঝছো, আমরা যখন এই স্লাইডে প্রত্যেকদিন থিওরি পড়ছি না, তার মধ্যে দেখবো যে এই যে ভেরিয়েবলের নামগুলা কোনগুলা জায়েজ কোনগুলা না জায়েজ। না জায়েজ মিন্স তো বুঝছো যে কোনটা ব্যবহার করা যায় কোনটা ব্যবহার করা যায় না। যাই হোক আস্তে আস্তে সব জানবা। পার্সেন্ট ডি দিলাম, আবারও পার্সেন্ট ডি দিলাম। দেখো কোনো কমা নাই কিন্তু, এই তিনটা যে পার্সেন্ট ডি ব্যবহার করলাম না স্ক্যানএপ এর মধ্যে, এখানে কিন্তু কোনো কমা নেই। কোশ্চেন হচ্ছে স্যার মেইন এর আগে ফ্লোট ইউজ করা যায় না? না, মেইন এর আগে আসলে ফ্লোট ব্যবহার করলে ভুল হবে না, কিন্তু দরকার নেই, সবসময় আমরা আইএনটিকে ব্যবহার করবো। এটা স্ট্রাকচার আমি বলছি যে এই আইএনটি মিন্স এই না তুমি এখানে শুধু ইন্টিজারই লিখবা। এই আইএনটি মিন্স তুমি স্ট্রাকচার মেনটেন করলে। স্ট্রাকচার মেনটেন করা বুঝছো? স্ট্রাকচার মেনটেন করা মানে তোমার এখানে একটা ফর্মালিটি আছে যে তোমার অবশ্যই তোমার ফাংশনের ডেটা টাইপ থাকা উচিত, সেই জন্য তুমি ডেটা টাইপটা দিচ্ছ, কিছু না। এই ইন্টিজারের জন্য যে তুমি এখানে ইনপুট নিতে পারো, ইন্টিজার ব্যবহার করতে পারবে, এই ইন্টিজারের কারণে যে তুমি ফ্লোট নিতে পারবে না, এরকম কিছু না, এটা জাস্ট স্ট্রাকচার মেনটেন করার জন্য। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে তাহলে এখন পার্সেন্ট ডি করে করে ভ্যালু নিলাম, নিয়ে হচ্ছে কমা m%, প্রথমটাকে নিয়ে এ পাত্রে রাখলাম, তারপরে কমা m%। দেখো এই যে সি প্রোগ্রামিং এর যে সিনট্যাক্স গুলা দেখছো, এই যে এখানে কমা নাই। তুমি যদি এই কোড গুলা কম্পিউটার প্র্যাকটিস না করো, তাহলে যেটা করবা, তুমি কি করবা জানো, আমি বলে দিই। তুমি হচ্ছে স্ক্যানএপ এর মধ্যে m% দিতে ভুলে যাবা। তুমি এই কমাটা এখানে না দিয়ে এই জায়গায় দিবা, এই জায়গায় দিবা, দেখবা ভুল হয়ে গেছে। তুমি যেটা করবা যে এখানে হচ্ছে সেমিকোলন দিতে ভুলে যাবা। ঠিক আছে, এই ধরনের ভুলগুলা তুমি করবা, যার কারণে তোমার প্রোগ্রাম কিন্তু রান করবে না। এই জন্য তোমার উচিত হচ্ছে, আচ্ছা স্যার ফ্লোট ইউজ করা হইছে কেন? ভাই তুই কই ছিলি? এই সাদিয়া আক্তার তুই কই ছিলি এতক্ষণ? আমি এতক্ষণ কি বললাম? তুই কোত্থেকে উড়ে আসছিস? একটা ঘন্টা ধরে মানে এই যে যতক্ষণ ক্লাস চলতেছে আমি তো এই ফ্লোটের কথাই বলছি। ফ্লোট ইউজ করার মেইন যে রিজন সেটা হচ্ছে ভাইয়া, আমাদের যদি পয়েন্ট আকার উত্তর আসার চান্স থাকে তখন আমরা ফ্লোটকে ব্যবহার করি। ঠিক আছে, দেখো এই জায়গায় যখন তিনটা ভ্যালুর মধ্যে তুমি এভারেজ বের করছো, এখানে তো পয়েন্ট আকারে ভ্যালু আসার চান্স অনেক বেশি। আসবে না? তুমি যদি এমন হয় যে তিনটারে তুমি হচ্ছে ওই যে 3 দ্বারা বিভাজ্য কোনো নাম্বার পাইছো, দেন তোমার পয়েন্ট আকারে আসবে না, জাস্ট তোমার পয়েন্ট আকারে কিন্তু ভ্যালু আসবে। এই জন্য আচ্ছা, তারপরে বলছে স্যার দুইটা বি কেন? আচ্ছা, দুইটা বি হচ্ছে ভুল করার কারণে আসছে আর কি। ওকে, তাহলে আমরা কি দিলাম, কমা m% এ বি, তারপরে দিয়ে দিলাম কমা m% সি। আমি এগুলা বুঝাই দিব, আবারও বুঝাই দিব, সো প্যারা খাওয়ার কিছু নাই, আগে কোডগুলা লিখি, এরপরে আমি একবারে এভিজিটা বের করে দিলাম। পাত্রের নাম এভিজি রাখছো, তুমি পাত্রের নাম চাইলে তোমার নাম রাখতে পারতো, কোনো সমস্যা ছিল না। এভিজিতে আমরা এখন রাখলাম কি ভাইয়া, এ প্লাস বি, এভারেজ তো জানোই তাই না? এই জায়গায় আবার তুমি যদি পণ্ডিতি করে ইয়াটা না দাও, কি না দাও, এখানে কিন্তু একটু আমাদের একটু কাহিনী আছে। হ্যাঁ, এই প্রোগ্রামটা আমি একটু পরে বলবো যে একটা ভুল আছে। ভুল মিন্স তুমি কিন্তু যেটা করছো যে তিনটা সংখ্যাই পারবা। হ্যাঁ, তিনটা সংখ্যা এমন না যে তুমি দুইটা সংখ্যার মধ্যে এভারেজ বের করার জন্য কিন্তু এই কোডটা লিখতে হবে না, তখন কিন্তু তোমাকে এবি রাখতে হতো, এখানে 2 দিয়ে ডিভাইড করতে হতো। ঠিক আছে, আমরা তিনটা নাম্বারকে ইয়ে করলাম, এই জন্য এবিসি, এখানে ব্র্যাকেট না দিলে কি সি রে এসে ভাগ করে দিয়ে বসে থাকতো, এই দুইটা আর ভাগ করতো না। ঠিক আছে, এই ধরনের ভুল কিন্তু হয়ে যেত। তাহলে এটা আসলে বুঝছি সবাই। এরপরে আমরা যেটা করলাম, উত্তর দিতে চাচ্ছি, উত্তর দেওয়ার জন্য তুমি কিভাবে উত্তর লিখবা সেটা তোমার ব্যাপার। তুমি দিলা যে এভিজি ইকুয়াল পার্সেন্ট ডি, তোমার ইচ্ছা তুমি কিভাবে দিবা। এরপরে আমরা পার্সেন্ট ডি এর পরিচয়টা বলে দিলাম, এভিজি যে পাত্রটা সেটা। এটাই হচ্ছে আমাদের প্রোগ্রাম। দেখো আমরা রান করি, ইফ টাইম দিয়ে রান করলাম, বলতেছে এন্টার 3 ইনপুট নাম্বারস। তুমি যদি ওই ব্যাকস্ল্যাশ এন না দিতে এই জায়গায় বিপ বিপ করতো, নিচে আনার জন্য আমরা এটা করলাম। এরপর দেখো তুমি 6 দিলা, তুমি হচ্ছে 45 দিলা, তুমি হচ্ছে 34 দিলা। দেখো আচ্ছা আচ্ছা, ভুল কেন হয়েছে, 6 45 এবিজি ইকুয়াল পার্সেন্ট ডি, কোথায় ভুল করলাম, ফ্লোট ব্যবহার, আচ্ছা ফ্লোট ব্যবহার করছি, ফ্লোট এ বি সি, আচ্ছা তারপর আচ্ছা পার্সেন্ট ডি, এই যে ভুল করে ফেলছি, ও ভ্যালু নিতে পারেনি। ওকে, আমরা ফ্লোট ব্যবহার করে পার্সেন্ট ডি ব্যবহার করছি, এই কারণে আমরা প্রোগ্রাম রান করি। দেখো এখন দেখো আমি কত দিলাম, 6 দিলাম, 34 দিলাম, 23 দিলাম, সে কি করলো, তাদের কিন্তু এই যে ক্যালকুলেশন করে কিন্তু উত্তরটা নিয়ে চলে আসছে। ঠিক আছে, আচ্ছা হ্যাঁ, এই যে আমাকে দুইজন কিন্তু জানাই দিছে যে হচ্ছে পার্সেন্ট এফ হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, আশা করি সবাই কোডটা বুঝতে পারলে। না, আমি তারপরে তোমাদেরকে একটু কোডটা আরেকবার এই যে যেভাবে এক্সিকিউট করি না, এইভাবে একটু এক্সিকিউট করাই দিই। ও
আগের প্রোগ্রামটা তো আমরা চাইলে দেখে ফেলতে পারতাম, কি বলে এটাকে, আগের প্রোগ্রামের আমরা হচ্ছে অ্যালগোরিদম ফ্লোচার্ট দেখে ফেলতে পারতাম, আমি ভুলে গেছি। বাট তোমাদের আশা করি অ্যালগোরিদম ফ্লোচার্ট আর বোঝানোর কিছু নাই, তোমরা এমনি বুঝে ফেলবা, কেননা এই যে যে প্রোগ্রাম গুলো এখন করছি সব নর্মাল টাইপের প্রোগ্রাম, এগুলা সবার জন্য অ্যালগোরিদম ফ্লোচার্ট সেম হবে। দেখো এই যে এটা এটা খুব সহজ না, যে ভূমি উচ্চতা বেজ হাইট দেওয়া থাকলে ত্রিভুজের এরিয়া বের করার জন্য অ্যালগোরিদম ফ্লোচার্ট, এটা তো কোড। আচ্ছা এটা কোড, এমনি স্ক্রিনশট কেন নিছি ভাই, সিরিয়াসলি এটা ঠিক করা উচিত আমার। ওকে, আমি পরে ঠিক করে দিব এটাকে। তো দেখো এই যে প্রোগ্রামটা শুরু করছি, স্টার্ট, তারপরে ইনপুট দা ভ্যালু অফ বি এন্ড এইচ, দেন আমরা কি করছি ক্যালকুলেশন করছি, এটা প্রসেসিং, দেন আউটপুট আকারে দেখা দিয়ে প্রোগ্রাম শেষ। সেম কাজটা তুমি যদি স্টেপ বাই স্টেপ, ফার্স্ট স্টেপে তুমি মানে শুরু স্টার্ট করছো, দেন হচ্ছে ইনপুট দা বি এন্ড এইচ, হ্যাঁ ইনপুট দা ভ্যালু অফ বি এন্ড এইচ, দেন ক্যালকুলেশন করলা, দেন কি করলা এর মানটা আউটপুট আকারে দিয়ে প্রোগ্রামটা শেষ করে দিলা, এটাই তাই না? এটা অনেক মজার ব্যাপার। আচ্ছা তোমরা কেউ একটু আমাকে ক্লাস শেষে একটু আমাকে ইনবক্স করে তো এই যে ডিন কইরো, ডিন একটু জানাই দিও তো যে এই স্লাইডে আমার একটু ভুল আছে, এটাকে যেন আমি কারেকশন করি, হ্যাঁ এটা এটা ঠিক করতে বলবো আমাকে। ওকে, আশা করি সবাই কোডটা বুঝতে পারলা, তাই না? কোডটা নিয়ে কারো কোনো সমস্যা থাকার কথা না। আমি এভিজি মার্কা যেটা সেটাকে তোমাদেরকে একটু বুঝাই দিই যে এটা কিভাবে কি হইলো। দেখো প্রথম লাইনটা তো বুঝছো, 4 নম্বর লাইনটা আসলে এ এ বি সি আর একটা এভিজি, এই তিনটা ভেরিয়েবল নেয়ার জন্য আমরা এটা করছি, তাই না? ভেরিয়েবল ডিক্লেয়ার করছি যে আমরা এই পাত্রগুলো ব্যবহার করব। এরপরে 5 নম্বর লাইনে তোমাদের এখনো অনেকে ভাবতেছে যে স্যার এমনি কেন প্রিন্ট দিলেন, মানে প্রিন্ট কি দিবা এটা তো তোমার ব্যাপার, তুমি কি লিখবা তোমার ব্যাপার, ঠিক আছে? আমরা দেখো এখন কনসোলেও চলে যাই। তাহলে প্রথম লাইনে বুঝছি না, এরপরে কি করবে সে, ইনপুট 3 নাম্বারস, এই আই থেকে শুরু করে নাম্বারস এস লিখে কোলন পর্যন্ত উপর প্রিন্ট হবে। এরপরে দেখো ব্যাকস্ল্যাশ এর কারণে নিচে এসে বিপ বিপ করবে, ব্যাকস্ল্যাশ এর কারণে নিচে এসে বিপ বিপ করবে। এখন দেখো স্ক্যান অ্যাপে এই যে সরি, মানে ব্যাকস্ল্যাশ এর কারণে মূলত বিপ বিপ না, ব্যাকস্ল্যাশ এর কারণে নিচের লাইনে আসলো, আসার পর স্ক্যান অ্যাপে যে পার্সেন্ট এফ এর জন্য এখানে বিপ বিপ করবে, তুমি লাগে এখন একটা ভ্যালু দিলা 3 দিয়ে যে এন্টার চাপ দিবে এম্পারসেন্ট এ, মানে সে কি করবে এ পাত্রে রেখে দিল 3 কে। আবার হচ্ছে নিচে বিপ বিপ করবে, তুমি 5 দিলা, 5 রেখে সে বি কে রাখলো, 5 কে সে কোথায় রাখলো বি কে। তারপরে ধরো আবার তুমি 8 দিলা, সেটা কোথায় রাখলো সি পাত্রে রাখলো। এরপরে কি করবে সে ক্যালকুলেশন করে উত্তর দিয়ে দিবে। আমরা প্রোগ্রামটা রান করে তো দেখলাম, আশা করি কারো কোনো সমস্যা থাকার কথা নেই এই প্রোগ্রামে, ঠিক আছে? কারো কোনো সমস্যা যদিও থেকে থাকে আমাকে, যদি থেকে থাকে তাহলে হচ্ছে আমাকে কিন্তু জানাতে পারো। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে একটা প্রবলেম সলভ করবো। আচ্ছা আমরা কোশ্চেন পাচ্ছি চ্যাট বক্সে, প্রোগ্রাম রান করলে কি ওইটা কমান্ড প্রমোটে, আচ্ছা হ্যাঁ ওটা করা যায়, ওটা হ্যাঁ ওটা হচ্ছে আমাদের ইয়েতে চালু হয়। আবার তুমি চাইলে এভাবে না লিখে অন্যভাবেও কিন্তু কোড করতে পারো। আমাদের তুমি চাইলে ডিরেক্ট হচ্ছে এখান থেকে আনতে পারো, হ্যাঁ কমান্ড প্রমোট। ওকে, প্রোগ্রাম যখন তুমি রান করবে তখন হচ্ছে আমাদের ওই মানে যেটাকে আমরা কনসোল বলি, কনসোলটা চলে আসে। ওকে 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 ওকে, আমরা তাহলে এখন যেটা করব আমরা একটা প্রোগ্রাম সলভ করব, সেটা হচ্ছে টেম্পারেচার শিফট করবো। হ্যাঁ টেম্পারেচার শিফট বলতে ধরো একটা টেম্পারেচার তোমার হচ্ছে সেলসিয়াস স্কেলে আছে, তুমি নিতে যাচ্ছ ফারেনহাইট স্কেলে, আমরা এই ধরনের ক্যালকুলেশন করবো। সূত্র জানা আছে যে C/5 = F - 32/9। আর তোমাদেরকে একটু বলি, তোমাদের কাছে অনেকের কাছে আমি পেমেন্ট পাবো, আমি ইচ্ছা করে তোমাদের কাছে চাচ্ছি না, বাট তোমরাও এরকম হইও না ভাই, আসলে কেউ ভালো নাই। তুমি ভাবতেছো যে তোমার অবস্থা মানে খারাপ খারাপ, মানে মাইন্ডসেট মাইন্ডসেট সব ভালো আছে এরকম না কিন্তু ভাই, সবাই খারাপ আছে। তোমার তোমার যেমন সমস্যা আমারও সেম সমস্যা, নাহলে ভাই আমি বাসায় তো এখন রেস্ট করতাম, কিন্তু পড়াচ্ছি কেন? মেন কারণ তো বুঝতে পারতেছো, সবার মানে ফাইন্যান্সিয়াল অবস্থা খুবই খারাপ। আমার তো আমি ঢাকায় নেই, কিন্তু আমার ঢাকায় মান্থলি যে 70,000 টাকা কোচিং ভাড়া, বাসা ভাড়া 1-1.5 লাখ টাকা দিয়ে 1,10,000 টাকা দিয়ে যেতে হচ্ছে। যারা যে স্টাফ আছে ওদেরকে আমি বলতে পারছি না ভাই পড়াচ্ছি না, তোমরা এখন স্যালারি নিও না, এটা তো বলা যাচ্ছে না। সো যাদের কাছে পেমেন্ট টেমেন্ট পাবো একটু দিয়ে দিও, আমি মানে মানে আমি তো জানি কে কার কাছে পাবো, কিন্তু মানে চেয়ে তোমাদেরকে লজ্জা বা বিব্রত করতে চাচ্ছি না। ওকে, তাহলে এই সূত্র তো জানা আছে তাই না, যে C/5 = F - 32/9, যেটা সে বাংলা সূত্র, ছোটবেলার সূত্র। তো এই সূত্র দিয়ে তুমি এখন হচ্ছে কি করতে চাও, ধরো টেম্পারেচারটা তোমার ফারেনহাইটে আছে, তুমি সেলসিয়াসে মুভ করতে চাও,
সি উইল বি কি বলো, সি উইল বি f মাইনাস 32 ডিভাইড বাই 9 ইনটু কত 5, তাই না? এটা তো বুঝছো তাই না, ক্রস মাল্টিপ্লিকেশন হয়ে গেছে। তাহলে এই সূত্র দিয়ে তুমি কি করতে পারবে, একটা টেম্পারেচার যদি ফারেনহাইটে থাকে তুমি মুভ করাতে পারবা সেলসিয়াসে। তাহলে আমরা এখন যেটা করব, এই ক্যালকুলেশন, এই প্রবলেমটা একটু সলভ করব, যে একটা টেম্পারেচার যদি কিসে থাকে ভাই, কোন স্কেলে যদি থাকে, ফারেনহাইট স্কেলে থাকে, আমরা কিভাবে সি তে আনবো। তাহলে আমি আবারও ফ্লোটকেই ব্যবহার করলাম, কারণ ভাই এখানে যে ক্যালকুলেশন পয়েন্ট আকারে আসার চান্স অনেক বেশি। তো ফ্লোট আকারে ফ্লোট হিসেবে আমরা নিলাম হচ্ছে সি কে, এফ কে, আর কিছু লাগবে না। এরপরে আমরা হচ্ছে প্রিন্ট করলাম। প্রিন্টের মধ্যে আমরা প্রিন্টএফ এর মধ্যে বললাম যে এন্টার দ্য টেম্পারেচার, এন্টার দ্য টিএমপি, আমি পুরা বানান আচ্ছা লিখে দিই, টেম টেম্পার আর আচ্ছা টেম্পারে, আরে ভুল হইলে এরা ঠিক করে দিবে, সমস্যা নেই, আমার এত তারা খাওয়ার কিছু নেই। এখানে টাচ করলে এখন বলে দিবে যে কোথায় ভুল করছি। ভাই ভুল বল, টিইএমপি, আচ্ছা ওকে। কি বললো, কি বললাম, এন্টার দ্য টেম্পারেচার ইন, কোন স্কেলে নিব আমরা, ফারেনহাইট স্কেলে নিব। ফারেনহাইট বানানটা সবাই ভুল করবে আমি জানি, এফ এ আর এইচ, এফ এ এইচ, এফ এ এইচ আর ই এন এইচ ই আই টি, এরকম কিছু একটা, ঠিক আছে। এন্টার দ্য টেম্পারেচার ইন ফারেনহাইট স্কেল, এসসিএল স্কেল, ওকে। তাহলে আমরা এটাকে নিব, এন্টার দ্য টেম্পারেচার ইন ফারেনহাইট স্কেল। এরপরে আমরা যেটা করব, এটাকে স্ক্যান করব, সো স্ক্যানের ফাংশনটা ব্যবহার করলাম। এখন অনেকে বলবে ভাই এগুলা কি লিখতে হবে, না তুমি লিখো না, তুমি বলবে এন্টার দ্য ভ্যালু অফ এফ, ইট উইল বি ওকে, কোনো সমস্যা নেই। পার্সেন্ট ডি দিলাম, নিয়ে কমা এম পার্সেন্ট এফ পাথরে রেখে দিলাম। সবাই আশা করি এ পর্যন্ত বুঝলা তাই না, যে একটা মেসেজ প্রিন্ট করে আমরা পার্সেন্ট ডি দিয়ে ভ্যালু নিয়ে এফ পাথরে রেখে দিলাম। এরপরে আমরা এখন ক্যালকুলেশন করব, যে ক্যালকুলেশনটাতে যেখানে ক্যালকুলেশনটা দেখতেই পাচ্ছ, এই ক্যালকুলেশনটা এখন করব, যে সি উইল বি কি, সি ইকুয়াল এফ মাইনাস 32, এফ মাইনাস 32, এফ মাইনাস 32, এফ মাইনাস 32, এটার সাথে ইনটু হবে, গুণ হবে 5, আর ডিভাইড করব 9 কে। এটাই হচ্ছে ক্যালকুলেশন। আচ্ছা এখানে আমরা অনেকগুলো কোশ্চেন পাচ্ছি, 3টা কোশ্চেন পাচ্ছি, আমি একটু দেখি যে কি ধরনের কোশ্চেন পেয়েছি আমি। আচ্ছা আচ্ছা, পার্সেন্ট এফ হবে, পার্সেন্ট এফ হবে, হ্যাঁ 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 পার্সেন্ট এফ হবে, ভুল করছি আমি, ওকে। আশা করি সবাই বুঝতে পারছো। এরপরে আমরা উত্তর দেখাই দিব প্রিন্টএফ এর মধ্যে। প্রিন্টএফ এর মধ্যে বলবো যে পুরাটাই আমি লিখি, আচ্ছা টেম্প বানানটা পুরানা লিখি, ডট দিয়ে দিলাম, টেম্প ইন সেলসিয়াস, সিআইইউএস মেবি, নাকি ভুল টুল লিখতেছি, সেলসিয়াস, সেলসিয়াস, আচ্ছা দেখি কি বানান, সেলসিয়াস বানান, বানান সব ভুলে গেছি। সেল এসআইইউএস, আচ্ছা টেম্পারেচার ইন সেলসিয়াস স্কেল, স্কেল, আচ্ছা ইকুয়াল দিয়ে দিলাম, একটা ইকুয়াল দিয়ে দিলাম পার্সেন্ট এফ, সো পার্সেন্ট এফ এর ভ্যালুটা হবে সি। আশা করি সবাই এটা বুঝতে পারছো তাই না, এটাই আমাদের প্রোগ্রামটা। আমি প্রোগ্রামটা রান করি, কি বলতেছি, এন্টার দ্য টেম্পারেচার ইন ফারেনহাইট স্কেল। তুমি একটু জুম করে নিতে পারো যদি দেখতে খুব ছোট মনে হয়। তুমি দিলা 34, সে কি করে দিল টেম্পারেচার ইন সেলসিয়াস স্কেল, এই যে উত্তরটা কিন্তু বের করে দিল। ঠিক আছে, আশা করি সবাই প্রোগ্রামটা বুঝতে পারলা। আমি তারপর একটু ব্যাখ্যা করে দিই প্রত্যেকটা প্রোগ্রামের মতো। দেখো, আচ্ছা একজন আমাকে গ্রুপে জিজ্ঞাসা করছিল যে আমি ভাই 40 মিনিট না আমার আরো বেশি টাইম কেমনে আমি ক্লাস করি, এটা আসলে পেইড ভার্সন। হ্যাঁ, জুম অ্যাপের পেইড ভার্সনে আমি চাইলে ফেসবুকে লাইভও করতে পারি। ঠিক আছে, ফেসবুকে লাইভ করা যায় জুম অ্যাপ দিয়ে, ওরা সব পে করে। তারপরে এই যে আমার হচ্ছে আনলিমিটেড টাইম, আমি যতক্ষণ ইচ্ছা ক্লাস নিতে পারবো। ক্লাস ডিউরেশন 40 মিনিটস থাকে, যারা হচ্ছে মানে ওই যে বেসিক ভাবে ইউজ করে, বাট একটু মানে রেজিস্ট্রেশন করে পে করতে হয়। মান্থলি হচ্ছে $14 মেবি, 14, হ্যাঁ $14 পে করলে তুমি হচ্ছে আনলিমিটেড ক্লাস করতে হবে, মান্থলি $14। ওকে,
আমার তো আসলে 1 ঘন্টা মানে 40 মিনিটের ক্লাস হয় না, অনেক টিচার যেটা করে যে 40 মিনিট পরে রিজয়েন করো, আবার জয়েন করো, আবার জয়েন করো, বাট আমি একবারে মানে ক্লাসের ইয়েটা নষ্ট করতে চাচ্ছি না, এই জন্য পেইড ভার্সন দিয়ে ক্লাস করাই। দেখো 4 নম্বর লাইনে সি নামে একটা ভেরিয়েবল পাচ্ছি, এফ নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা হচ্ছে, ভেরিয়েবল ডিক্লারেশন বলে। এরপরে কি একটা মেসেজ প্রিন্ট হবে, এই যে কয় নম্বর লাইনে ভাইয়া? আচ্ছা, মেসেজ প্রিন্টিং এর জন্য আমরা একটু বড় করে দেখি। এটা মনে করো আমাদের সেই কনসোলটা, ছোট করে দিচ্ছি। তো কি করবে, সেই থেকে শুরু করে একদম কোলন পর্যন্ত হুবহু প্রিন্ট করবে। এরপরে এই যে পরের লাইনে যে স্ক্যানের 6 নম্বর লাইনে তার জন্য বিপ বিপ করবে। ভাই তুমি ধরো এখন একটা ভ্যালু দিলা 7 8 কেসে। দেখো এই লাইনটা অনেকে আমাকে জিজ্ঞাসা করবা যে ভাই পার্সেন্টেজ কমা এম% জিনিসটা কি? প্রথম পার্সেন্ট হচ্ছে স্পেসিফায়ার, যেটার কারণে তুমি একটা ভ্যালু নিচ্ছ কি টাইপ, ফ্লোট টাইপ ভ্যালু। আর এম% এর কারণে তুমি এফ নামে পাত্রতে রাখতেছো, তাই না? এটাই ব্যাপারটা। আশা করি সবাই বুঝছো, ভ্যালু রাখলা, ক্যালকুলেশন করলে উত্তর দিয়ে দিলা। এটা নিয়ে কারো কোনো সমস্যা থাকার কথা না। তারপরে যদি সমস্যা থেকে থাকে তোমাকে আরো পরিশ্রম করতে হবে, এই সি প্রোগ্রামিং গুলা করতে হবে। আর এইচডব্লিউ যারা দিচ্ছ না, মানে তোদের গালি দিতে ইচ্ছা করতেছে, বেয়াদব অসভ্য গুলা। দেখো এই যে এইটা আমি যেটা সলভ করাচ্ছি না, এটা কিন্তু এই জায়গায় আছে, যে কাজ শুরু করে এফ এর মান নিলা, সি ক্যালকুলেশন করলে, এই যে এটা যা পড়াচ্ছি সেম জিনিসটা কিন্তু এখানে আছে। এখানে পার্সেন্ট 0.2f দিচ্ছি কারণ তুমি বুঝতে পারছো যে পয়েন্টের পরে 2টা ডিজিট দেখাবে। সেম আরেকটা প্রবলেম এখানে দেয়া হচ্ছে, এটা কিন্তু স্লাইড মানে 2 নম্বর লেকচার, হ্যাঁ, গত ক্লাসে দেখানোর কথা ছিল, বাট রোজার কারণে আমি দেখাইনি আসলে। আমাদের তো এত ইয়ে না, আমি উইকে 2টা ক্লাস করে, বাট এখানে 3টা ক্লাস করাচ্ছি যেহেতু, সো আমাদের এমনিতে এই কোর্সটা খুব ফাস্ট ফাস্ট শেষ হয়ে যাবে। দেখো এটা হচ্ছে আরেকটা যে এটা রিভার্স সলিউশন, এটাও কিন্তু জানতে হবে। সূত্রটা মানে কিভাবে বানাবে সেটা তো আই হোপ সবাই বুঝতে পারছো। সূত্রটা বানায় এটা কিন্তু তোমরা করে ফেলতে পারো, ঠিক আছে? আমরা ক্লাসটা আজকে এই পর্যন্ত রাখি, নেক্সট ক্লাসে ওই যে আমরা করব আর কি, ইফ এলস এলস ইফ এগুলা পড়বো। তো কারো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারো, না থাকলে না করো। আমি তোমাদেরকে একটু দেখা দিই যে কিভাবে তোমরা হচ্ছে কোড ব্লকস থেকে ডাউনলোড করবা। দেখো আমরা হচ্ছে কোড ব্লকসটাকে ডাউনলোড করানোর জন্য যেটা করব, ডাউনলোড করার জন্য আমরা এই যে এখানে যে কোড ব্লকস লিখলেই হবে, কোড ব্লকস লিখলেই চলে আসবে। গুগল রে কোড ব্লকস লিখলে দেখবা যে এটা প্রথমটাই শো করবে, এটা যে codeblocks.org, এটাতে যাবা, codeblocks.org। এরপরে যাওয়ার পরে এখানে ডাউনলোডস এ বাইনারি, ডাউনলোডস এ কি ভাই বাইনারি, দেখো ডাউনলোডস এ বাইনারি, বাইনারিসে যে দেখো এখানে 4 নম্বরটাকে করবা, 4 নম্বর। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, 1 2 3 4 নম্বরটাকে করবা, 4 নম্বরটা বা 5 নম্বরটা, তুমি 4 নম্বরটাকে করবা। 4 নম্বরে এই যে এখানে বা এখানে ক্লিক করলে হবে, এখানে ক্লিক করলে হবে, ওখানে ক্লিক করলে হবে, দেখবা যে এখানে অটোমেটিক এখন ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে, ঠিক আছে? দেখো এই যে কয়েক সেকেন্ডের মধ্যে, এই যে 5 সেকেন্ডের মধ্যে এখন ডাউনলোড করা শুরু করে দিবে। সো তুমি এভাবে ডাউনলোড করতে পারবা, খুবই সহজ একটা ওয়ে। এই যে ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে, আমি এটা ডাউনলোড করতেই চাচ্ছি না, অলরেডি ডাউনলোড করা আছে তাই। ওকে, কোশ্চেন আমরা পেয়েছি 3টা, তাদের কোশ্চেন গুলো একটু উত্তর দিব। কোশ্চেন হচ্ছে, স্যার ফাইল বিল্ড হচ্ছে না। আচ্ছা, ফাইল বিল্ড হচ্ছে না, এই যে ডাউনলোড করার ঝামেলা তাই। আচ্ছা স্যার, বিল্ড করাটা একটু দেখায় দেন কাইন্ডলি। অ্যান্ড্রয়েড এর জন্য কোন অ্যাপস ভালো? অ্যান্ড্রয়েড এর জন্য যে অ্যান্ড্রয়েড এর জন্য সি ড্রয়েড বলে অ্যাপসটা, সি ড্রয়েড, সি ড্রয়েড, সি ড্রয়েড এপিকে, এই ফাইলটা, এই যে এটা অনেক জোস। এই ফাইলটা, এটা এটা একটা আইডি, ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। ও, ওকে, এটাকে ডাউনলোড করবে। আর ফাইল বিল্ড বলতে তুমি একবারে বিল্ড এন্ড রান করলেই তো পারো, ঠিক আছে? আর তুমি হচ্ছে ডাউনলোডে ঝামেলা হয়েছে তোমার, এই জন্য তোমার বিল্ড হয় না, ঠিক আছে? এই যে এখানে চাপ দিয়ে তুমি রান করো, এই যে বিল্ড এন্ড রান, এই জায়গায় চাপ দিলে আমার অটোমেটিক তো বিল্ড এন্ড রান হয়ে যায়, ঠিক আছে? তুমি হচ্ছে ওই যে 4 নম্বরটারে ডাউনলোড করো, তাহলে দেখবে ঠিক হয়ে গেছে। ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর তোমার যদি পার্সোনাল সমস্যা থাকে আমাকে ইনবক্স করো। টাটা, আল্লাহ হাফেজ। ক্লাস শেষ হয় না কেন?